লাস্ট ক্লাস অব্দি আমরা তাহলে কি পড়লাম? লাস্ট ক্লাস অব্দি দেখলাম যে হাইড্রোজেনের যে লাইন স্পেকট্রা কেন হচ্ছে সেটার এক্সপ্লেনেশন আমরা পড়লাম। দ্যাট মিনস আমরা বোরের থিওরি পড়লাম, এবং বোরের থিওরি পড়ার সাথে সাথে আমরা আরেকটা কি দেখলাম, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। আমরা রিড বার কনস্ট্যান্টের ওই ফর্মুলাটা দেখলাম, কোনটা কি সিরিজ আমরা পড়লাম। এবং ওই টপিকটা থেকে নিউমেরিক্যাল করানো হয়নি, আগের দিন জাস্ট থিওরিটা শিখিয়েছি, নিউমেরিক্যাল গুলো করানো হয়নি। অবশ্যই নিউমেরিক্যাল করতে হবে এবং আমি করাবো। ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল বলতে ছায়া প্রকাশনীতে যে নিউমেরিক্যাল গুলো সলভ করে দেওয়া রয়েছে না, সেই নিউমেরিক্যাল গুলো খুবই ইম্পর্টেন্ট। ওইখান থেকে টাইপ গুলো আমরা বুঝতে পারবো, ওই 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 সার্টেন একটা থিওরি থেকে কি টাইপের সার্টেন থিওরি থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, ওই সলভ নিউমেরিক্যালটা করা আমাদের জন্য খুবই দরকার। সেগুলো আমি করিয়ে দেবো। কোন নিউমেরিক্যালটা একটু বাকিদের থেকে অন্যরকম সেটা আমি স্টার দিয়ে দেবো। স্টার দেবো মানে পরীক্ষায় আসবেই বলে ইম্পর্টেন্ট নয়, বাকিদের থেকে ওটা একটু অন্যরকম। ডাইরেক্টলি হবে না, আমাদের অন্য কিছু একটা মানে ডাইরেক্টলি হবে না সেটা নয়, আমাদের একটু মাথা খাটাতে হবে, একটু অন্যরকম থিওরি ভাবতে হবে তার সাথেও। আচ্ছা যাই হোক, ওটা একটা পার্ট যায় বোরের থিওরির কোশ্চেন। আর একটা বোরের থিওরি কোশ্চেন আছে, আশা করি টপিক দেখতে পাওয়া যাচ্ছে। বোর তত্ত্ব দ্বারা হাইড্রোজেন পরমাণুতে আবর্তনরত ইলেকট্রনের গতিপথের ব্যাসার্ধ, গতিবেগ এবং শক্তি মাত্রার রাশিমালা নির্ণয়। এবার এখান থেকে কোনোদিনই এখানে যে ডেরিভেশন গুলো দেখতে পাওয়া যাচ্ছে, ডেরিভেশন তোকে পরীক্ষাতে করতে দেবে না। তোকে আলটিমেটলি বক্সের মধ্যে যে ফর্মুলা গুলো দেখতে পাচ্ছিস, ওই বক্সের মধ্যে ফর্মুলা গুলোই মুখস্থ করতে হবে। কতটা কি মুখস্থ করতে হবে সেগুলো আমি বলে দেবো আলটিমেটলি শেষের ক্লাসের শেষে অবশ্যই। কিন্তু শুধুমাত্র ফর্মুলাগুলো মুখস্থ করিয়ে দেবো না। ক্লাস 11 থেকে পড়ছিস, ডিটেলে পড়ছি, কিভাবে ফর্মুলাগুলো আসছে, আমরা কিভাবে হচ্ছে ভিতরে জিনিসটা আমরা একটু অল্প করে বোঝার চেষ্টা করছি। তো আলটিমেটলি আবার বলছি, তোকে ডেরিভেশনটা কেউ জানতে চাইবে না। তোকে আলটিমেটলি এই যে আলটিমেট যে ফর্মুলাটা আসবে এত বড় ইকুয়েশন থেকে, সেই ছোট ফর্মুলাটা থেকে নিউমেরিক্যাল করতে পারতে হবে। এবং আমি কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল করিয়ে দেবো, সেটা ছায়া প্রকাশনী সলভড এক্সাম্পল থেকেই। তারপরে তো আমরা প্রিভিয়াস ইয়ার বোর্ডসে মানে 11-12 কি কোশ্চেন আসবে সেরকম আলোচনা করব। এন্ট্রান্সের মানে WBJE, নিট, জেই মেন্স এরকম টাইপের পরীক্ষার সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করবো, এখান থেকে কিরকম এসেছে। যেই অ্যাডভান্সের কোশ্চেন আমরা পরে করবো, আগে আমরা সিলেবাসটা শেষ করে নিই, এবং সিলেবাস চলতে চলতে আমরা WBJE, নিট, জেই মেন্সের কোশ্চেন দেখবো। যেই অ্যাডভান্স করার জন্য আমরা যখন রিপিটে চ্যাপ্টারটা আবার রিপিটে পড়বো, যে আমরা লেভেল 1 লেভেল 2 এর কোশ্চেন করে ফেলেছি, চ্যাপ্টার আমরা ভালোভাবে গ্রিপে চলে এসেছে, তখন গিয়ে আমরা অ্যাডভান্সের কোশ্চেন করবো। এবং সেখানে গিয়ে দেখতে পারবি অ্যাডভান্সের কোশ্চেন যেটা দিয়েছে সেটা বুঝতে পারবি বাকিদের পরীক্ষাগুলো থেকে কঠিন, কিন্তু এমনও কঠিন নয় যে করতে পারা যাবে না, যতক্ষণ পর্যন্ত তোর কাছে ফান্ডামেন্টাল কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা যাই হোক, আমরা বোর তত্ত্ব দ্বারা এই থিওরিটা বোঝার চেষ্টা করি। তাহলে কি, আমি একটু নোট অ্যাপে চলে যাই, সেখানে আমি একটু আমার মতো বলি, তারপর আমি বইয়ে বলে দেবো কি লেখা রয়েছে। তাহলে দেখ, ধর এক সেকেন্ড একটু দেখে নি, ঠিক আছে। তাহলে ধর একটা অ্যাটম, সাইডে ড্র করি। একটা অ্যাটম, সেন্টারে আমরা জানি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যেই সমস্ত প্রোটন রয়েছে। আমরা নাম্বার অফ প্রোটনকে কি বলি? অ্যাটমিক নাম্বার। তাহলে ধরে নিলাম এই যে একটা অ্যাটম, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড। জেড দিয়ে আমরা প্রকাশ করি অ্যাটমিক নাম্বারকে। ধরে নিলাম তার মধ্যে জেড খানা প্রোটন রয়েছে। জেড এর ভ্যালু 1 হতে পারে, একটা প্রোটন। দুটো হতে পারে, দুটো প্রোটন। 3 হতে হলে 3টে প্রোটন। সেই জন্য বললাম 1 2 3 অনেক কিছুই হতে পারে। জেনারেল টার্মে বললাম তার মধ্যে প্রোটন রয়েছে, এখানে নাম্বার অফ প্রোটন এখানে কটা রয়েছে? জেডটা রয়েছে, ঠিক আছে। আর ধরলাম আমার যে আউটার অরবিট রয়েছে, আউটার অরবিটে আমার ইলেকট্রন এখানে একটাই আছে। এখানে একটা ইলেকট্রন কেন নিলাম সেসব প্রশ্ন তো আসছি, বোরের থিওরি ড্রব্যাকের আন্ডারে আমরা পড়বো, বা বোরের থিওরি মেরিটসে পড়বো, যে বোরের থিওরি ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের স্পেকট্রা গুলো খুব ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছে। এবার ড্রব্যাকে গিয়ে দেখবো ওয়ান ইলেকট্রনিক সিস্টেমকে ভালো করে এক্সপ্লেন করতে পারছে, মাল্টি ইলেকট্রনিক সিস্টেম হলেই বোরের থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। যাক সেসব আমি পরে আসছি। আপাতত ধরে নে আউটার অরবিটে একটা ইলেকট্রন রয়েছে। এবার প্রথম দিনের ক্লাস যখন আমরা করিয়েছিলাম, বা এই ক্লাসের শুরুতে মানে অ্যাটমিক স্ট্রাকচারের শুরুতেও আরেকবার বইয়ে মার্ক করে দিয়েছি, লক্ষ্য করেছিলি আশা করি, ইলেকট্রনের চার্জ যতটা নেগেটিভে, প্রোটনের চার্জ ঠিক ততটাই পজিটিভে। তাহলে আমি যদি তার সংখ্যাগত মানটা নিই, মডেড ভ্যালুটা নিই, পজিটিভ নেগেটিভ আমরা যদি ছেড়ে দিই, তার যে ভ্যালুটা চার্জের একই ভ্যালু, শুধু নেগেটিভ আর পজিটিভে। তাহলে আমরা যদি তার সংখ্যাগত মানটা নিই, বললাম ইলেকট্রনের চার্জ রয়েছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, একটা ইলেকট্রনে ই পরিমাণ চার্জ রয়েছে। আমরা এখানে পজিটিভ নেগেটিভ কিছু নিচ্ছি না, জাস্ট সংখ্যাগত ভ্যালুটা নিই, মানটা নিচ্ছি। তাহলে একটা ইলেকট্রনে যতটা চার্জ, এক প্রোটনে ততটাই চার্জ। এবার ইলেকট্রনে যদি চার্জ ই ধরি, শুধু সংখ্যাগত ভ্যালু, নেগেটিভ বাদ দিলাম, তাহলে একটা প্রোটনেও আমি চার্জ বলতে পারি ই পরিমাণ। ইলেকট্রনের চার্জ যদি ই হয়, প্রোটনের চার্জও ই হবে, নেগেটিভ পজিটিভ সাইনটা যা সরিয়ে দিলাম। তাহলে আছে কতগুলো প্রোটন? আমার জেডটা প্রোটন রয়েছে, একটা প্রোটনে ধরে নিলাম ই পরিমাণ চার্জ, তাহলে জেডটা প্রোটনের টোটাল চার্জ কত? জেড ই পরিমাণ, ঠিক আছে।
আর আমরা কি ধরে নিলাম, নিউক্লিয়াস থেকে এই যে অরবিট, তার যে ডিস্টেন্স, ওটাকেই আমরা বলছি তার ব্যাসার্ধ, রেডিয়াস। সেই রেডিয়াসটা আমি ধরলাম আর, ঠিক আছে। আর এটা হচ্ছে nth অরবিট, তম অরবিট। এবার এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যখন যেরকম দরকার পড়বে আমরা তখন সেরকম ভ্যালু এর জায়গায় বসাবো। আপাতত এটা তম অরবিট বা কক্ষপথ, ঠিক আছে। তাহলে আমরা কুলম্বসের ল থেকে কি জানি, কুলম্বসের ল থেকে জানি, ধর একটা চার্জ Q1, তার থেকে যদি Q2 আর একটা চার্জ r ডিস্টেন্সে থাকে, তাদের মধ্যে যে বল ক্রিয়া করবে সেটা হচ্ছে Q1 Q2 বাই r স্কোয়ার। তাহলে এখানে Q1 টা হচ্ছে কি, z টা প্রোটনে এই পরিমাণ চার্জ Ze, আর Q2 টা আমি বললাম একটা ইলেকট্রনের চার্জ E পরিমাণ, তাদের মধ্যে রেডিয়াসটা হচ্ছে r, তাহলে ডিস্টেন্স r স্কোয়ার ডিভাইড হয়ে যাবে সেটা দিয়ে। তাহলে ওখানে যে পরিমাণ বল কাজ করছে নিউক্লিয়াস আর ইলেকট্রনটার মধ্যে, সেটা হচ্ছে Ze Q1 ইন্টু Q2 বাই r স্কোয়ার, রাইট। এবার একটা জিনিস ভাবতে হবে, যখন আমরা দড়ি দিয়ে কোনো একটা ঢিলকে বেঁধে জোরে জোরে ঘোরাচ্ছি, তখন দুটো বল কাজ করে। একটা হচ্ছে দড়িটা দিয়ে যে ঘোরাচ্ছি, দড়ি দিয়ে বাঁধা রয়েছে এবং ঢিলটা ঘুরছে, গোল গোল করে ঘুরছে, ঠিক আছে। দেখতে পাওয়া যাচ্ছে কি ওটা ছোট ডায়াগ্রামটা? ঠিক আছে, দেখা যাচ্ছে মোটামুটি। তাহলে দড়ি দিয়ে বেঁধে ঢিলটা আমি ঘোরাচ্ছি, ঢিলটা বাঁধা, ঢিলটাই সার্কুলার পাথে ঘুরছে। ঢিলটা কতক্ষণ পর্যন্ত ঘুরবে? যদি আমি খুব পাতলা একটা তার নিই বা সুতো নিই, তাতে বড় হচ্ছে একটা যদি ঢিল বেঁধে দিই, যদি জোরে ঘোরাতে যাই, তারটা ছাড়িয়ে ফাটিয়ে দিই, মানে ছিঁড়ে দিয়ে বেরিয়ে চলে যাবে। তারটা ছিঁড়ে যাচ্ছে কেন? তারের যে ভিতরের দিকে যে বলটা কাজ করছে, যেটাকে আমরা বলি তারের টেনশন বা তারের টান, সেটার থেকে ঢিলটা যে ঘুরছে তার অপকেন্দ্র বলটা বেশি হয়ে যাচ্ছে। অপকেন্দ্র বল সে প্রতি মোমেন্টে এই সার্কুলার পাথে ট্যানজেন্ট বরাবর বাইরের দিকে বেরিয়ে যেতে চাইছে, ঠিক আছে। যদি ওই বাইরের দিকে বেরিয়ে যেতে চাওয়া যে বলটা, সেন্ট্রিফিউগাল ফোর্স, বাংলায় অপকেন্দ্র বল। এবার বলবো অপকেন্দ্র বল কোথায় পড়বো স্যার? ফিজিক্সে আসছে, 11 ফিজিক্সে যখন পড়বি সার্কুলার মোশন, রোটেশনাল মোশন, সেসব জায়গাতে এসব ফিজিক্সে স্যারই পড়াবে, শুরুর দিকেরই চ্যাপ্টার, তো চিন্তা নেই। যে আপাতত ফর্মুলাটা আমি বলে দেবো, অপকেন্দ্র বল একটা বাইরের দিকে একটা বল সে কি বলবো পাচ্ছে, যেটা বরাবর সে বেরিয়ে যেতে চাইছে ট্যানজেন্ট বরাবর, অপকেন্দ্র বল, ইংলিশে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেটা তারের যে ইন্টারনাল টেনশন, সেটার সাথে যতক্ষণ পর্যন্ত ইকুয়ালি সমান হয়ে থাকবে, ততক্ষণ না ঢিলটা ওখান বরাবর বেরিয়ে যেতে পারবে, না তারটা ছিঁড়ে যাবে, কোনোটাই হবে না। তাহলে ইকুয়াল হতে হবে। কোনো দুটো ফোর্স যদি আনব্যালেন্সড হয়ে যায়, কি হবে? যদি বাইরের অপকেন্দ্র বলটা বেড়ে যায়, ঢিলটা ছেড়ে বেরিয়ে চলে যাবে। যদি তারের টেনশনটা বেশি হয়ে যায়, তাহলে ঢিলটার সার্কুলার পাথে থাকতে পারে না, ঘুরে এসে আমার মাথায় পড়ে যাবে। সেরকমই এই ইলেকট্রনটা যে সার্কুলার পাথে ঘুরছে, ওর প্রতি মোমেন্টে এখানে ট্যানজেন্ট বরাবর বেরিয়ে যেতে চাইছে, এই পথে বেরিয়ে যেতে চাইছে। তাহলে এই যে অপকেন্দ্র বল, সে অপকেন্দ্র বলের মানটা কত? সে অপকেন্দ্র বলের মানটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আপাতত অ্যাজ এ ফর্মুলা আমি বলে দিলাম, এটা এম ভি স্কোয়ার বাই আর। ফিজিক্সে খুব শীঘ্রই এটা পড়তে চলেছিস, এই ফর্মুলাগুলো কোথা থেকে আসে। আচ্ছা, এখান থেকে আমি একটা কাজ করতে পারি, এখান থেকে আমি যদি ভি স্কোয়ারের ভ্যালুটা আমি একটু যদি বার করে নিই, তাহলে এখান থেকে ভি স্কোয়ারের ভ্যালু কি আসবে? ভি স্কোয়ার ভ্যালু দেখতে পাচ্ছি, এই আর দিয়ে আমি আর স্কোয়ার কাটলাম, আর দিয়ে আর স্কোয়ার কাটলাম, না এখানে দুটো আর এখানে একটা কেটে দিলাম। তাহলে আমার আলটিমেটলি ভি স্কোয়ারের ভ্যালু আছে, দেখ, জেড ই স্কোয়ার বাই এম আর। এটা ভি স্কোয়ারের ভ্যালুটা এলো, জেড ই স্কোয়ার বাই এম আর। এবারে এবারে দেখ, বোরের থিওরিতে আমরা জেনেছিলাম ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, মোমেন্টাম এমভি, অ্যাঙ্গুলার মোমেন্টাম সার্কুলার পাথে যে রেডিয়াসটা, সেটা দিয়ে মাল্টিপ্লাই হয়। তাহলে সেখানে আমরা কি পড়েছিলাম? এম ভি আর ইকুয়াল টু, সেটা এইচ বাই টু পাই এর পূর্ণ গুণিতক, মানে কোয়ান্টাইজড বলেছিলাম। এম ভি আর মানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা, সেটা ছিল এন এইচ বাই টু পাই, আমরা এটা জানি, রাইট। এখান থেকে ভি কে সেপারেট আউট করে ভি স্কোয়ার করে দিই। এটাকে প্রথমে ভি কে আমি যদি সেপারেট করি এখান থেকে, তাহলে আমার কি আসবে? এন এইচ বাই ভি রইল এন এইচ উপরে, টু পাই এম আর, রাইট। টু পাই, সরি ঠিক আছে, এম লিখলেও আমার কিছু অসুবিধা নেই, টু এম আগে লিখে ফেললাম, ঠিক আছে, যেমন লেখা আছে আমি সেভাবে, এম আর, ঠিক আছে। এবার আমি যদি এটাকে ভি স্কোয়ার করে দিই, ভি স্কোয়ার করে দিলে আমার এখানে হয়ে যাবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই, দুই স্কোয়ারে 4 আসবে, 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। আমরা এরকম একটা জায়গা পেলাম ভ্যালু, ভি স্কোয়ারের ভ্যালুটা। এবার ভি স্কোয়ারের ভ্যালুটা যদি আমি ভি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর এখানে যদি প্লাগ ইন করে দিই ভ্যালুটা, তাহলে আমি কিন্তু এখান থেকে আর এর একটা ম্যাথামেটিক্যাল ভ্যালু পাবো। কি আসবে ইকুয়েশনটা? যদি ভি স্কোয়ার ভ্যালুটা আমরা যদি বসিয়ে দিই, ভি স্কোয়ার ভ্যালুটা বসালে চলে আসছে আমার এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, রাইট। এম স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু এইদিকে আমার জেড স্কোয়ার বাই এম আর আছে। আমি কালিটা চেঞ্জ করি, কাটবো,
তাহলে দেখ স্কোয়ার আর কেটে গেল, এম দিয়ে এদিকে একটা স্কোয়ার কেটে গেল, আর কি কাটবে, আর তেমন কিছু কাটছে না। এবার আর কে সেপারেট করে লিখে দিলে আমার কাজ হয়ে যাবে। তাহলে আর কে সেপারেট করলে আমি এখান থেকে লিখতে পারি আর ইকুয়াল টু, দেখ আর রাখলাম, আর আরটাকে ধরে আমি ওইদিকে লিখলাম। তাহলে এই সাইডে আমার কি চলে আসছে, এই সাইডে দেখ 4 পাই স্কোয়ার আছে, এম আছে, আর কে ওইদিকে লিখেছি, জেড স্কোয়ারটা আমার এদিকে চলে আসবে। তাহলে আমি লিখি 4 পাই স্কোয়ার লিখলাম, এম লিখলাম, ই স্কোয়ার লিখলাম, জেডটাকে আমি একটু আলাদা করে লিখলাম, কেন লিখলে একটু বাদেই দেখতে পারবি, আর উপরে এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে দেখি আমাদের এই টার্মটা মিলেছে লেখে। আর আমরা এন তম অরবিটের জন্য বার করছি, এটা R1 নয়, R1 নয়, R2 নয়, বা R3 নয়, এরকম এন এর ভ্যালু যে কোনো কিছু একটা হবে, আমরা জেনারেল টার্মে লিখছি, তাই এটা nth অরবিট। এবার এত বড় ইকুয়েশন মনে রাখতে হয় না, এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ইকুয়েশনে আসবো। এই কথাটা আমি কেন বললাম, এই কথাটা আমি বললাম যেন কিভাবে হচ্ছে বিষয়টা সম্বন্ধে একটা ধারণা থাকে। শুধুমাত্র সায়েন্স পড়ছিস, শুধুমাত্র ফর্মুলাটা মুখস্থ করে নিয়ে পরীক্ষায় চলে যাবি, কেমন একটা ব্যাপার। বিষয়টা কি করে এসেছে আমরা একটু জানলাম, ঠিক আছে। এবার আবার একই কথা, আমাদের ফর্মুলাই করতে হবে। তাহলে একটু দেখি আমাদের ক্যালকুলেশন ঠিক আছে নাকি, কোথাও কিছু ইরর হলো নাকি, আমরা সেটা একটু দেখি। তাহলে আর এন এর ভ্যালু হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই এম জেড স্কোয়ার, ই স্কোয়ার জেড। আমরা দেখি বইয়ের সাথে মিললো নাকি। তাহলে দেখি উপরে লেখা আছে এইখানে, দেখ এন আর এন এর ইকুয়েশন কি এসেছে, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই এম জেড স্কোয়ার। আমি ওখানে ই স্কোয়ার জেড লিখেছি, যাক ব্যাপার তো একই। এই ইকুয়েশনটা আমার মেন ইকুয়েশন, এত দূর এলো। এবার এখান থেকে আমাদের যেটা বুঝতে হবে, আর আমি যে জিনিসটা বলছি সেটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষা তো ওখান থেকেই দরকার। তাহলে একটা জিনিস এখানে ভালো করে দেখ, আর এন এর ইকুয়েশনের জন্য আমি এই জিনিসটা করতে পারি। আর এন এর ইকুয়েশনের জন্য আমি এটা লিখতে পারি যে আর এন ইকুয়াল টু, আমি কিছু ভেরিয়েবল আর কিছু কনস্ট্যান্টকে সেপারেট করছি। দেখ ভালো করে, এন হচ্ছে অরবিটের নাম্বারটা, এন এর ভ্যালু 1 2 3 4 বসতে পারে, তাহলে এন এর ভ্যালুটা ফিক্স নয়, এনটা তাহলে কনস্ট্যান্ট নয়। আমি আর মানে ফার্স্ট বোর অরবিটের ব্যাসার্ধ বার করতে চাইছি, মানে বোরের ফার্স্ট কক্ষপথের আমি ব্যাসার্ধ বার করতে চাইছি, তখন এন এর ভ্যালু 1 বসাবো, 2 নম্বরে 2 বসাবো, 3 নম্বরে 3 বসাবো, সেরকম করে R1 R2 R3 আমি পেতে পেতে যাবো। তাহলে এন এর ভ্যালুটা আমার ফিক্স নয়, এইচ তো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট, 4 তো কনস্ট্যান্ট, পাই তো পাই, 22/7 3.14, এম হচ্ছে ইলেকট্রনের মাস, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, জেড, জেডটা কি অ্যাটমিক নাম্বার, তাহলে জেড এর ভ্যালু হাইড্রোজেন হলে 1 হবে, হিলিয়াম হলে 2 হবে, লিথিয়াম হলে 3 হবে, যেরকম অ্যাটম বলবে সেরকম। একটু বাদে দেখতে পাবো হিলিয়াম বা লিথিয়াম বসবে না, ওদের আয়ন গুলো বসবে, কেন কি না একটু বাদেই আসছে, এক্ষুনি আসছি। ওটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কোন টাইপের অ্যাটম গুলোকে আমরা এক্সপ্লেন করতে পারি। আচ্ছা যাই হোক, তাহলে জেড এর ভ্যালুটাও ভেরিয়েবল। তাহলে কনস্ট্যান্ট গুলোকে এক জায়গায় রাখি, এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার কে আমি এক জায়গায় রাখলাম, আর বাকি দেখ এন স্কোয়ার বাই জেড আছে, রাইট, এন স্কোয়ার বাই জেড কে আমি সেপারেট করে দিলাম। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখ, এই টোটাল টার্মটা কিন্তু একটা কনস্ট্যান্ট, রাইট। এই টোটাল টার্মটা এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার, এই টোটালটা একটা কনস্ট্যান্ট। আমরা ছোট ক্লাসে বা বড় ক্লাসে যেখানে হোক অলরেডি শিখেছিস যে যদি আমি দেখি এ ইজ প্রপোর্শনাল টু বি, এই প্রপোর্শনালকে ইকুয়াল করতে গেলে আমাদের এখানে কি একটা আছে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইনটু বি আছে। তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকে, তাহলে দেখ আর এন এন স্কোয়ার বাই জেড, তাহলে এ হচ্ছে একটা ভেরিয়েবল, বি হচ্ছে একটা ভেরিয়েবল, যেটাকে সমান করছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য কর যে, এক সেকেন্ড, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য কর যে না কি বলতে চাইছি, আর এন আর এন স্কোয়ার বাই জেড এরা ভেরিয়েবল, আর এন এর ভ্যালু R1 2 3 ভ্যালু চেঞ্জ হতে হতে যাবে, কিন্তু এদেরকে সমান করেছে কে, এই কনস্ট্যান্টটা, এই যে কে লিখেছিলাম, এই যে কে লিখেছিলাম, এইটা টোটালটা একটা কনস্ট্যান্ট। তাহলে যদি এটা একটা কনস্ট্যান্ট হয়, আমি পরের লাইনে লিখতে পারি যে আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড, এটা আমি লিখতে পারি। আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড, হাইড্রোজেন অ্যাটমের জন্য বললে জেড এর ভ্যালু 1 বসবে, তখন আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপাতত এই একটা প্রথম ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটাকে আমি বক্স করি। তাহলে এটা একটা আমার ইম্পর্টেন্ট ফর্মুলা, শুধু এখানে শেষ হয়নি, এরপর আবার একটা ইম্পর্টেন্ট ভ্যালু আমি দেখাবো। এবার দেখ কি করব, এই আর এন এর মেন ইকুয়েশনটাকে ভালো করে দেখ, আর এন ইকুয়াল টু এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার এন স্কোয়ার বাই জেড। এবার আমি যদি এখানে ক্যালকুলেট করি ফর হাইড্রোজেন অ্যাটম, কি ক্যালকুলেট করব, ফর হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেনের পরমাণুর জন্য, তাহলে কার জন্য, ফর হাইড্রোজেন
হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু কি হবে 1 হবে। আর আমি যদি ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস বার করতে চাই, ফার্স্ট বোর অরবিটের জন্য কি বসবে, এন এর ভ্যালু বসবে 1। তাহলে যদি হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের রেডিয়াসটা আমরা বার করতে চাই, তাহলে আর ওয়ান এর জন্য বার করছি, তাহলে আর এন ইকুয়াল টু কি লিখবো, আর ওয়ান ইকুয়াল টু দেখ এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। এখানে কি বসবে, এন স্কোয়ার এর ভ্যালু 1 স্কোয়ার আর জেড এর ভ্যালু 1। তাহলে আর এন ইকুয়াল টু, এটা 1, এটা তো শুধু 1 হয়ে গেল। তাহলে আর এন ইকুয়াল টু দেখ যেটাকে আমি বলেছিলাম কনস্ট্যান্ট, সেটাই কিন্তু আসলে আর ওয়ান। তাহলে ওখানে যে কনস্ট্যান্টটা থাকে সেটাই আর ওয়ান। আর ওয়ান মানে হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের যে রেডিয়াস সেটা একটা কনস্ট্যান্ট। এইটা প্রথম ইম্পর্টেন্ট কথা, এটা আমি মুখে বলে দিতে পারতাম, কোথা থেকে আসতো কোনোদিনই জানতে পারতি না, জানতে কোনোদিনই পারতি না এমন নয়, ইনফরমেশন বইয়ে অ্যাভেলেবেল, গোটা ইন্টারনেটে অ্যাভেলেবেল, সেটা নয়, ওভারলুক হয়ে যেতে পারতো। তাহলে আর এন ইজ এ কনস্ট্যান্ট, সেইটা এখান থেকে আসে, আর এন ইজ এ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো যখন বসাবি, আর ওয়ান এর ভ্যালুটা একটু মুখস্থ রাখতে হবে। ইন্ডিভিজুয়াল ভ্যালু বসালে এর ভ্যালু আসবে 0.529 অ্যামস্ট্রং, আর আমরা এটাকে বলতে পারি 52.9 পিকোমিটারস। ঠিক আছে, তাহলে আর ওয়ান এর এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আমি চলে এলাম, বুঝতে পারলাম এই কনস্ট্যান্টটা হচ্ছে আর এন, সরি আর ওয়ান। তাহলে আমি যদি ওই জিনিসটা এখানে বসিয়ে দিই, তাহলে আমি যে ইকুয়েশনটা এখানে লিখতে পারি সেটা হচ্ছে যে আর এন ইকুয়াল টু আর ওয়ান ইন্টু এন স্কোয়ার বাই জেড। এটা লাগছে এবার। তাহলে এই যে প্রপোর্শনালিটির দিলাম, কনস্ট্যান্টটা তুলে প্রপোর্শনালিটি দিলাম, তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কি, এই আর ওয়ান। আর ওয়ান এর ভ্যালু কি বসাবো, ঠিক আছে। অনেক সময় পরীক্ষাতে বলে দেবে, অনেক সময় হয়তো পরীক্ষাতে মিস করে দিতে পারে, মানে মিস করে দেবে না, ইচ্ছা করে বলবে না। হাইড্রোজেনে আর ওয়ান এর ভ্যালুটা, মানে হাইড্রোজেনের জন্য ফার্স্ট বোর রেডিয়াসের, সরি ফার্স্ট বোর অরবিটের রেডিয়াসটা জানাটা এবং ভ্যালুটা জানাটা দরকার, ইম্পর্টেন্ট, তোমাকে জানতে হবে। হাইড্রোজেনটাই একটা বেসিক অ্যাটম, বেসিক মানে আমি অ্যাসিড বেসের কথা বলছি না, এটা ফান্ডামেন্টাল অ্যাটম, যার জন্য জানতে হবে। এবং আরো একটা কথা বলি, বইয়ে হাইড্রোজেনের জন্য ক্যালকুলেট করেছে, তাই জেডটাকে অমিট করে দেবে, প্রথমেই বলবে জেড এর ভ্যালু 1, তাই জেড তুলে দিল। আমি বারবার আগের দিনও বলেছি, রিড বা কনস্ট্যান্ট দিয়ে যে ইকুয়েশনটা ছিল সেখানেও বলেছি যে জেড স্কোয়ার দিয়ে মুখস্থ করবো, কারণ জেড শুধু জেড স্কোয়ারকে বা জেড কে তুলে দিয়ে মুখস্থ করলে, মানে ফর্মুলাগুলো মনে রাখলে তো টেন্ডেন্সি চলে আসবে জেডটাকে অমিট করে দেওয়া, তাই অলওয়েজ জেড গুলো দিয়ে মনে রাখবি। হাইড্রোজেনের জন্য বলে জেড এর ভ্যালু 1 বসিয়ে দেবো, মেন ফর্মুলা মানে যেটা বইয়ে দিয়েছে সেটা চলে আসবে। তো জেড দিয়ে কেন মুখস্থ করতে বলবো, না করলে কি হবে, পরীক্ষা হলে গোলাতে শুরু করবে, জেড দিয়ে ভাগ ছিল, না জেড দিয়ে গুণ ছিল, না জেড স্কোয়ার ছিল, না কি টার্মে ছিল জেডটা, না আদৌ জেডটা ছিল কি ছিল না, কনফিউশন লাগবে। এবং জেড দিয়ে না মনে করলে হয়তো তোকে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো অ্যাটম দিয়েছে, তুই জেডটাকে অমিট করে দিয়ে চলে যাবি, তাতেও অ্যান্সার কিন্তু ভুল হতে থাকবে। তাই অলওয়েজ ফর্মুলাগুলো জেড দিয়ে মনে রাখবি। তাহলে আর এন ইকুয়াল টু আর ওয়ান ইন্টু এন স্কোয়ার বাই জেড। এবার আমি বইয়ে মার্ক করি, বিষয়টা আমি বুঝিয়ে দিলাম। এবার তাহলে বইয়ে মার্ক করি, বই থেকে তো পড়তে হবে তাই না, বই অলওয়েজ পড়তে হবে। যতই স্যার নোট দিক যাই দিক, নিজের নলেজের জন্য বই পড়তে হবে, বইয়ে সব জিনিসগুলো ডিটেলে দেওয়া থাকে। একটা স্টুডেন্ট নিজে যদি বইটা খুলে পড়ে, অটোমেটিক্যালি সে বুঝতে পারবে। এবার কি হয়, একেবারে নতুন ইনফরমেশন এত থাকে, তার একার বুঝতে গিয়ে হয়তো ব্রেন ওভারওয়েলম হয়ে যাচ্ছে, কিন্তু লেখা সবই থাকে, ধীরে সুস্থ পড়লে নিজেই বুঝতে পারবি। তাহলে আমার কাজ কি অ্যাজ এ টিচার, তোদের বিষয়টা বুঝিয়ে দেওয়া যে দেখ এরকম এরকমই আছে, ঠিক আছে, এটা এটা ইম্পর্টেন্ট, এটা এটা পড়তে হবে, এটা এটা বলতে চাইছে, তখন কিন্তু তোর নিজের পক্ষে বইটা পড়া ইজিয়ার। আর যত বড় হবি এরপরে, তখন বইই পড়তে হবে। তাহলে আমরা তো এই মেন ইকুয়েশনটা দেখে নিলাম, আর এন ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। আমি ওখানে ই স্কোয়ার জেড লিখেছিলাম, যাই হোক সেটা কথা নয়। এবার যেটা মার্ক করে দেবো, যেটা লাগবে, আগে যখন ওই কনস্ট্যান্টের জায়গাটা মার্ক করে দিই, তাহলে আমার এখানে এই ইকুয়েশনটা দেখলাম, এই ইকুয়েশনটা আমার মেন ইকুয়েশন ছিল। ডেরিভেশনটা তো দেখালাম, ডেরিভেশনটা এমন কিছু কঠিন জিনিস নয়। এবার নিচের দিকে যখন যাই, আমি এই কথাটাই আসছি, কাদের ক্ষেত্রে এক্সপ্লেন করতে পারবো এই এই সিঙ্গেল একটা স্ট্র্যান্ড, এটা আমার ইম্পর্টেন্ট। যদিও আমাদের বোরের থিওরির যে মূল যে কি স্বীকার্যটা, ওখান থেকে কি বুঝতে পারলাম, আর ড্রব্যাকটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে বোর্ডের পরীক্ষার জন্য যেটা করবি, 2 নাম্বার বা 3 মার্কসের জন্য, 3 মার্কসের কোশ্চেন তো এখন বড় কোশ্চেন হয়ে যাচ্ছে, আসবেই তো 37 মার্ক না কত, 35 মার্কস, রাইট। যাই হোক, তো বোর্ডের থিওরির স্বীকার্যটা পড়বি, মানে থিওরি স্বীকার্য, আবার কি বলছি, বোর্ডের থিওরির যে পয়েন্ট গুলো ছিল, বোর্ডের থিওরিতে বোর্ড কি বলেছে তার স্বীকার্যতে, দেন বোর্ডের থিওরির যে মেরিটস, বোর্ডের থিওরি থেকে আমরা কি এক্সপ্লেন করতে পারছি এটা, লাস্টলি বোর্ডের থিওরি থেকে কি এক্সপ্লেন করতে পারছি না, ডিমেরিটস কি, প্রবলেম কি হচ্ছে এটা। আচ্ছা, আর কি, এই যে এখন যে ফর্মুলা গুলো লেখাবো বা মুখস্থ করে নিতে বলবো ডেরিভেশন করানোর পর, সেই ফর্মুলা গুলো থেকে নিউমেরিক্যাল, কিরকম নিউমেরিক্যাল আসবে আমি নিজে করিয়ে দেবো ছায়াপ্রকাশনী সলভ নিউমেরিক্যাল থেকে।
আর যেটা করাবো তার আগে সেটা হচ্ছে রিডবার কনস্ট্যান্টের যে নিউমেরিক্যাল, সেই নিউমেরিক্যাল আমি করিয়ে দেবো ধরে ধরে। আর কি আর কি আর কি আর কি আর কি আসতে পারে, এই থিওরি এই পার্টটা এলো। আর রাদারফোর্ডের থিওরি ড্রব্যাকটা খুব ইম্পর্টেন্ট। আর রাদারফোর্ডের থিওরিতে রাদারফোর্ডের কি অবজারভেশন এসেছিল তার থেকে ড্রব্যাকটা বেশি ইম্পর্টেন্ট। এবং বোরের থিওরির এই পার্টটা হয়ে গেলে আমরা ধীরে ধীরে ডি ব্রগলি এবং হাইজেনবার্গসে চলে যাবো। এবং হাইজেনবার্গ ডি ব্রগলি ইম্পর্টেন্ট, ওখান থেকেও কি আসবে কি নিউমেরিক্যাল আসতে পারে সব বলে দেবো। যেরকম যেরকম বলছি ওরকম ওরকম ফলো কর, পরীক্ষাতে 100% কমন পাবি। এন্ট্রান্সে 100% কমন পাবি, মানে এন্ট্রান্সে কনসেপ্ট কমন পেয়ে যাবি। বোর্ড যা বলছি তার মধ্যে থেকে 100% কমন পেয়ে যাবি, চাপ নেই। তারপরে তো কোশ্চেন করাবো, প্রিভিয়াস ইয়ার করাবো, টেস্ট পেপার করাবো, 12-এ কোনো কিছুর অভাব থাকবে না। যাই হোক, পরে আরো কথা বলা যাবে। আপাতত এই ইকুয়েশনটা হলো, এই স্ট্র্যান্ডারটা আমি আসছি, এই জায়গাটা আমি আসছি, হাইড্রোজেন অনুরূপ কয়েকটি সিস্টেম, ওই কথায় আমি আসছি, বলছিলাম যেটা ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, ওই কথাটা আমি আসছি। তার আগে একটা জিনিস মার্ক করে দিই। তাহলে এখানে লিখেছে, দেখ কি লিখেছে না, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ নির্ণয়। তাহলে প্রথম কক্ষক বলেছে মানে n ইকুয়াল টু 1, ওটা বসে গেল। আর হাইড্রোজেন বলেছে মানে z ইকুয়াল টু 1, বসে গেল, কাজ শেষ। তাহলে দেখ, এটা আমার মেন ইকুয়েশন ছিল আর এন এর, z ইকুয়াল টু 1 n ইকুয়াল টু 1 আমি অলরেডি করিয়ে দিয়েছি, জাস্ট বইয়ে মার্ক করে দিচ্ছি, এখানে বইয়ে রয়েছে সমস্ত। যখন h এর ভ্যালু 4 পাই m সব ইন্ডিভিজুয়াল ভ্যালু গুলো যখন এখানে বসিয়েছে, দেখ এটা ইএসইউ তে বসিয়েছে, তার জন্য এখানে সেন্টিমিটারে এসেছে। গ্রামসে বসিয়েছি, ইলেকট্রনের মাস গ্রামসে বসালো 3.144, পায়ের ভ্যালু বসলো, ইলেকট্রনের মাস বসলো, চার্জ বসলো, এটা ইএসইউ তে নিয়েছে। আর উপরে তো এটা আর্কসে নিয়েছে, আর্ক সেকেন্ডে নিয়েছে, তুই জুল সেকেন্ডে নিতে পারতি, কুলম্বে নিতি, সেরকম ভ্যালু আসতো। তাহলে এসেছে 0.529 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, হুইচ ইজ 0.529 অ্যামস্ট্রং, যেটা লিখিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমরা আজকেই মনে রাখবো, 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে কিন্তু 10⁻⁻8 সেন্টিমিটার, ঠিক আছে? একটা জিনিস আমি আগের দিন বলেছি নাকি আমার মনে নেই, যদি না বলে থাকি আমি এখন বলছি, আগের দিন প্রবাবলি বলেছি, সেটাই বলছি, যদি না বলে থাকি আমি এখন বলছি। আমরা মনে রাখবো এখানে যেমন 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার, সেরকমই মনে রাখবো আমরা 1 ন্যানোমিটার ইকুয়াল টু কিন্তু 10⁻⁹ মিটার। হ্যাঁ, মিটারে লিখেছি, সেন্টিমিটারে লিখিনি কিন্তু, ঠিক আছে? ওটা সেন্টিমিটারে লেখা আছে, কিন্তু 1 অ্যামস্ট্রং মানে 10⁻⁸ সেন্টিমিটার, দ্যাট মিনস 10⁻⁻10 মিটারে। হ্যাঁ, আর 1 ন্যানোমিটার মানে কিন্তু 10⁻⁹ মিটার, ঠিক আছে? তাহলে এটা আমরা লিখলাম, বুঝছে? তাহলে এটা মনে রাখবো। আবার এখানে মিটার লিখেছি, কিন্তু 10⁻⁹ সেন্টিমিটার লিখিনি, মিটার লিখেছি, আর ওখানে কিন্তু 10⁻⁸ সেন্টিমিটার আছে। তো এই সেন্টিমিটার আর মিটারের মধ্যে তো কনভার্ট করে নিতে পারবি। যাই হোক, এবার ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো সব বসানোর ফলে এই ভ্যালুটা এলো। এই ভ্যালুটা একটু হাইড্রোজেনের ফার্স্ট যে অরবিটের রেডিয়াস, সেই ভ্যালুটা আমাদের একটু মনে রাখতে হয়। আচ্ছা, এন তম কক্ষকের জন্য হাইড্রোজেনের জন্য 1 বসিয়ে দিয়েছে। হাইড্রোজেনের জন্য 1 বসানোর ফলে ওরা ইকুয়েশনটা পেয়েছে যে আর এন ইকুয়াল টু R1 ইন্টু এন স্কোয়ার এসেছে, রাইট? জেডটা নিচে আছে, যেহেতু হাইড্রোজেনের জন্য ক্যালকুলেট করেছে, তাই জেডটা 1 বসানো রয়েছে। দেখ এইখানে জেডটাকে দেখতে পাওয়া যাচ্ছে, জেড আছে, রাইট? এবার n/1 করেছে, জেড জেড কেটে গেছে, সেই জন্য আসেনি, যেহেতু হাইড্রোজেনের জন্য। বা এত কিছু n/1 না করে তুই ডাইরেক্ট n এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিস, n এর ভ্যালু 1 আসবে, জেড আসবে, একই জিনিসপত্র বেরিয়ে আসবে, R1ই বেরিয়ে আসবে। এটা বলতে চেয়েছে একই ক্যালকুলেশন, ওরা যেভাবে ক্যালকুলেশনটা দেখায়। মোদ্দা কথা, আর এন ইকুয়াল টু R1 ইন্টু এন স্কোয়ার বাই জেড, যেহেতু হাইড্রোজেন তাই জেড এর ভ্যালুটা 1 বসানো আছে। আচ্ছা, এবার কি n তম কক্ষকের জন্য পরের লাইনে কি লিখেছে একবার দেখে নি, সেটা মার্ক করি। হয়তো বলতে বলতে যেটা বলছিলাম, তাহলে ওরা R1 যেটা সেটাকে A0 লিখেছে, ঠিক আছে? ওই একই, এটাও একটা অনেক সময় পরীক্ষাতে দেয়, একই জিনিসকে আলাদা আলাদা টার্ম। এই যে পরীক্ষাতে তোকে হয়তো A0 লিখে দিতে পারে, A0টা কি? A0টা আসলে R1। হ্যাঁ, পরীক্ষাতে A0 দিয়ে দিল, ভয় পেয়ে গেলি, কি ওটা আসলে R1। তাহলে মেন ফর্মুলা দেখলাম Rn ইকুয়াল টু A0 n স্কোয়ার, মানে R1 n স্কোয়ার, দ্যাট মিনস 0.529 ইন্টু n স্কোয়ার অ্যামস্ট্রং হলো। দেখ এটা অ্যামস্ট্রং এ, আবার পিকোমিটারের ভ্যালু লাগলে 52.9 পিকোমিটার, অলরেডি আমি ওখানে কিন্তু লিখে দিয়েছি 52.9 পিকোমিটার আর 0.529 অ্যামস্ট্রং, এই ভ্যালুটা লাগবে টার্মে। আচ্ছা, এটা দেখতে পেলাম 0.529 অ্যামস্ট্রং মানে 52.9 পিকোমিটার। এই হাইড্রোজেনের পরমাণু প্রথম কক্ষের ব্যাসার্ধ A0 কে বলা হয় বোর ব্যাসার্ধ। হাইড্রোজেন সদৃশ অন্যান্য কণিকা যদি থাকে, মানে হাইড্রোজেন নয়, মানে হাইড্রোজেন অনুরূপ যে কথা আমি এখানে আসছি, তখন জেডটাকে আমরা অমিট করতে পারবো না, জেডটাকে আমাদের নিতে হবে। তাই বলছি হাইড্রোজেনের জন্য আমি জেডটাকে মনে রাখলাম না, বাকিদের জন্য জেড আসবে, তাহলে আমি ইন জেনারেল জেড দিয়ে মনে রাখবো। হাইড্রোজেন বলে জেড এর ভ্যালু 1 বসাবো, অন্য কিছু বললে অন্য কিছু বসাবো, তাই আমার ফর্মুলাতে কোনো হ্যাম্পার হচ্ছে না। তাই অলওয়েজ আমরা জেড দিয়ে মনে রাখবো। A0 মানে হচ্ছে R1, তাহলে আমি একটু আগে কি পেয়েছিলাম, Rn ইকুয়াল টু R1 ইন্টু এন স্কোয়ার বাই জেড। এই ফর্মুলাটা হচ্ছে আমার মেন, Rn ইকুয়াল টু R1 ইন্টু এন স্কোয়ার বাই জেড। এবার R1 এর ভ্যালু 0.529 অ্যামস্ট্রং, 52.9 পিকোমিটার, সেন্টিমিটার যাতে বসাবি তুই বসা, সেন্টিমিটার বসালে ওটা কনভার্ট করে নিতে হবে 10⁻⁸ দিয়ে। এই হচ্ছে ব্যাপার। আশা করি এটা বোঝা গেছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে।
তাহলে ওইখানে যে প্যারাগ্রাফ আছে সেটা আমি বলবো, ওখানে প্যারাগ্রাফ বলতে এই জায়গাটায় কি বলতে চাইছে, এটা পরেও আবার আসবে এই জায়গাটা। হাইড্রোজেন অনুরূপ কয়েকটি সিস্টেম বলতে কি বলতে চাইছে আসছি সেটাই। আর এখানে আলটিমেটলি যে ফর্মুলাটা লেখালাম এটাই, এই যে ক্যালকুলেশন করলাম এই ক্যালকুলেশনটাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। যেটা ব্লু বক্সে দেওয়া রয়েছে Rn = R1 × n² / z, এটাই মেন। আর R1 কেই আমরা A0 লিখতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে আমার কথাটা, রেডিয়াসের ব্যাপারটা। ঠিক আছে, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসে, বহুবারই আসে। এবার কি দেখাবো, যে হাইড্রোজেন সদৃশ কণিকা বলেছে না, হাইড্রোজেন সদৃশ কণিকা বলতে কি বলতে চাইছে, যে ধর হাইড্রোজেনের জন্য যদি বলি, এখানে ইলেকট্রনের কথাই তো বলছি, তাহলে হাইড্রোজেনের যদি কথা বলি, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। ঠিক আছে, 1, তাহলে 1 অ্যাটমিক নাম্বার হলে কি একটা প্রোটন আছে আর একটাই ইলেকট্রন আছে। আমার এইটা দরকার। হাইড্রোজেন সদৃশ কণিকা মানে যাদের একটা ইলেকট্রন রয়েছে সেই সিস্টেম। এবার আমি যদি হিলিয়ামে চলে আসি না, হিলিয়ামের আমরা জানি 2He4, 2He4 মানে হিলিয়ামে দুটো প্রোটন রয়েছে। দুটো প্রোটন আছে মানে ওটাকে নিউট্রাল করার জন্য দুটো ইলেকট্রন থাকবে। অবশ্যই এখানে দুটো নিউট্রন রয়েছে, নিউট্রন নিয়ে আমার এই মোমেন্টে কাজ নেই। তাহলে এখানে দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে এটা তো হাইড্রোজেন সদৃশ হলো না ইলেকট্রনের রেসপেক্টে। হাইড্রোজেনে তো একটা ইলেকট্রন, হিলিয়ামে তো দুটো ইলেকট্রন। তাহলে কি করব, হিলিয়ামে দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনকে বার করে দাও, একটা ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে হিলিয়ামে এখন একটা এক্সট্রা প্রোটন, তাহলে ওইটাই এক্সট্রা প্রোটনটার জন্য এই হিলিয়াম প্লাস ক্যাটায়ন, এগুলো তো আগে বুঝিয়েছি, জানিস। এবার এই যে ক্যাটায়নটা তৈরি হলো হিলিয়াম, এটাতে তো প্রোটন সেই দুটোই, ইলেকট্রন কটা, একটা ইলেকট্রন। এইবার এটা হাইড্রোজেন সদৃশ হলো। তাহলে হাইড্রোজেন 1H1 হিলিয়াম প্লাস, কিন্তু হিলিয়াম প্লাসের জন্য মনে রাখতে হবে এখানে Z = 2, এইগুলো যেন বসে। এখানে Z = কত বসবে, এখানে কিন্তু Z = 1 বসবে। হিলিয়ামেরও Z = 2, হিলিয়াম প্লাসেরও Z = 2। তো হিলিয়াম প্লাস হয়ে গেছে মানে একটা ইলেকট্রন আছে, মানে ওটা যে অ্যাটমিক নাম্বারটা চেঞ্জ হয়ে একে চলে এলে এটা নয়, এটা শুরুতেই বারবার বলেছি। ক্যাটায়ন অ্যানায়ন হতেই পারে, যতক্ষণ না প্রোটন চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাটমিক নাম্বার চেঞ্জ হচ্ছে না, ওটাই আর কি অ্যাটমিক নাম্বার। এই প্রোটন নাম্বারটাই অ্যাটমিক নাম্বার, সেটা ওটা ফান্ডামেন্টাল ব্যাপার। এবার লিথিয়ামের দেখ 3টে ইলেকট্রন আছে, তাহলে লিথিয়াম থেকে যদি আমি দুটো ইলেকট্রন বার করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা লিথিয়াম 3+ হয়ে যাবে। সরি, লিথিয়াম 3+ কেন, লিথিয়াম 2+ হয়ে যাবে, কারণ দুটো ইলেকট্রন বার করেছি, 3টে ছিল। 2+ লিথিয়াম মানে কি, এখানে প্রোটন তো সেই 3টেই, ইলেকট্রন কটা, একটা। তাহলে এটা হাইড্রোজেন সদৃশ হলো কণিকা, যেখানে Z এর ভ্যালু কিন্তু 3 বসাতে হবে। অ্যান্ড লাস্টলি বেরিলিয়াম, বেরিলিয়ামের 4টে ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রনকে বার করবো, তাহলে আমার কি তৈরি হবে, বেরিলিয়াম 3+। এবার বেরিলিয়াম 3+ মানে এখানে তো তোর সেই প্রোটন সেই 4টেই আছে, ইলেকট্রন হয়েছে একটা, কোনটাতে, বেরিলিয়াম 3+, কিন্তু বেরিলিয়ামে নয়। তাহলে হাইড্রোজেন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এখানে কিন্তু Z = কত বসবে, 4 বসবে, কারণ হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4। তাহলে এই জেড গুলোই ওখানে ইম্পর্টেন্ট, যেন মিস না যায়, ওই জন্য জেড দিয়ে ফর্মুলা মুখস্থ করতে বলছি। আচ্ছা, এইগুলো হচ্ছে হাইড্রোজেন সদৃশ, এটাই বইয়ে বলতে চেয়েছে। এবার দেখ আরেকটা ক্যালকুলেশন, আমরা এরপরে যে ক্যালকুলেশনটা করবো সেটা ভেলোসিটি ক্যালকুলেশন। ভেলোসিটি ক্যালকুলেশন অত কিছু চাপই নেই, কারণ আমরা mvr থেকে v বার করা রয়েছে, ওখানে আর এর ভ্যালুটা বসিয়ে দিলেই আমার ভেলোসিটির ভ্যালু বেরিয়ে চলে আসবে, এখানে ক্যালকুলেট করে দেওয়া যাবে। দাদা কি করতে পারিস, দেখ ভেলোসিটি অত চাপ নেই, কারণ আমাদের এনার্জির ক্যালকুলেশনটা আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে দেখ আর এর ভ্যালু তুই পেয়েছিস n²h²/4π_m_z², আমি স্কয়ার জেড লিখেছি, ঠিক আছে, z²। আর এখানে দেখ এই ইকুয়েশনটাই কি লেখা আছে, v = nh/2πmr, এই তো v = দেখতে পাওয়া যাচ্ছে, এই ইকুয়েশনটার কথা বলছি, এই ইকুয়েশনটার কথা বলছি, যে v = nh/2πmr লেখা রয়েছে। আর আর এর ইকুয়েশনে আমরা দেখেছি rn = কি, n²h²/4πmz²। তাহলে ওই যে 2πmr এ আর এর ভ্যালুটা বসিয়ে দেবো, যেহেতু 1/, আছে আর এর ভ্যালুটা উল্টে বসবে, উল্টে বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে এটা একবার লিখে নি, v = nh/2πmr। এই পেজে কি ধরে যাবে, এই পেজে ধরে যাবে। এবার যদি এখানে ক্যালকুলেট করি আমরা, আমাদের কি দেখলেন, v, এটা vn লিখছি, nth অরবিটের জন্য বার করছি, কি পেয়েছি, v = nh/2πmr পেয়েছি, রাইট। একবার চেক করে নি, চেক করে নি, ভিটা nh/2πmr লিখেছি, ঠিক লিখেছি। আর আর এর কি লেখা আছে, n²h²/4π2mz², তাহলে n²h² এটা 1/ হয়ে বসবে, তাই না। তাহলে n²h² টা নিচে থাকবে আর বাকিটা উপরে চলে যাবে। তাহলে বাকিটা উপরে যাবে বলতে কি কি যাবে, তাহলে এখান থেকে আমি nh কে রাখলাম, 2πm কে রাখলাম, যেটা রয়েছে যেটা থাকলো, আর 1/r টা বসছে, মানে আর এর ভ্যালু বসাবো, 1/r আছে উল্টে বসালাম।
তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই ওটা রয়েছে, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ারটা নিচেই রয়ে গেল, আর এর বাই 4 পাই স্কোয়ারটা ছিল ওটা উপরে চলে গেল, 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এটাই ছিল। এবার যেটা যেটা কাটবে সেটা সেটা কেটে দিই, যেটা যেটা কাটবে সেটা সেটা কাটি, কি কি কাটবে দেখি। আচ্ছা, এটা দিয়ে এটা কাটবে, 2 থাকবে, পাই স্কোয়ার কাটবে, এম কেটে যাবে, এনএইচটা টোটালটা কাটবে, স্কোয়ার বেদ বাদ চলে যাবে, আর জেড স্কোয়ারই থাকছে। তাহলে এখান থেকে ভি এন এর ইকুয়েশন তাহলে কি দাঁড়ালো? ভি এন ইকুয়াল টু দাঁড়ায়, দেখ 2 পাই জেড স্কোয়ার, 2 পাই জেড, লাল কেন হয়ে গেল, 2 পাই জেড স্কোয়ার বাই, তাই তো কিছু বাদ যাচ্ছে, ঠিক আছে বইয়ে তো আমরা চেক করেই নেবো, কারণ ক্যালকুলেশন তো মুখস্থ করে বসাচ্ছি না, ক্যালকুলেট করছি, ভুল হয়ে গেলে ঠিক করে নেবো। 2 পাই এম জেড স্কোয়ার বাই এন এইচ, রাইট? এন এইচ, আবার কারণ কোনো স্টুডেন্টকে বলছে, অনেকে এন এরকম করে লিখছে, এইচ এরকম করে লিখছে, যেন এন আর এইচ সেপারেট করা যায়, তাই এন এইচ এর ইচ্ছা করে ডান্ডাটা বড় দিবি, যেন এক্সামিনার কখনোই তোকে জোর করে দুটো এন লিখেছি বলে তোর ওই রকম ভুল ভাল করে যেন কোনোদিন নাম্বার না কাটতে পারে, তাই ইচ্ছা করে লম্বা ডান্ডি দিবি, মানে ডান্ডাটা বড় করে দিবি যেন কোনোদিন নাম্বার না কাটতে পারে। আর কেউ যদি মাথা বেঁকিয়ে লিখিস তার তো কোনো অসুবিধা নেই, মানে মোদ্দা কথা যে যেভাবেই লিখিস, আমি কাউকে লেখা শেখাচ্ছি না, বড় ছেলে তোরা, আমি বলছি না সে বিষয়ে, কেন লেটার গুলোকে স্যাররা তাড়াতাড়ি অনেক খাতা দেখছে তো, স্যারের দেখতে কোনো অসুবিধা না হয়, হাতের লেখা বিশাল ভালো হতে হবে এমন কোনো কথা নয়, হাতের লেখাটা গোটা গোটা করে লিখবি, স্যার পড়তে পারে একবারে, তার জন্য পড়তে গিয়ে কষ্ট না হয়, এটা হচ্ছে ব্যাপার। তাহলে ভি এন ইকুয়াল টু 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ, আমরা একটু চেক করে নিই ভ্যালুটা আমরা ঠিক বার করতে পারলাম নাকি, কোথায়, এখানে। এবার আমরা ভেলোসিটি ক্যালকুলেট করবো। আচ্ছা, এইটা যেটা বলেছিলাম হাইড্রোজেন অনুরূপ, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+, এদের সবারই একটা করে ইলেকট্রন রয়েছে, কিন্তু প্রোটন সংখ্যাটা 2 3 4, মানে জেড এর ভ্যালু 3 2 3 4 বসাতে হবে ওই জন্য। তাহলে এই জায়গাটা আমরা রেডিয়াসের পার্টটা আমরা কভার করে ফেললাম, রাইট? এবার আমরা যদি নেক্সট পার্টের দিকে যাই, নেক্সট পার্টে আমার রেডিয়াস আসছে, তাহলে রেডিয়াসের এই যে আলটিমেটলি রেডিয়াসের ইকুয়েশন ওখানে করা রয়েছে, দেখি আমরা ঠিক করতে পারলাম নাকি। ভি এন এর ইকুয়েশন তাহলে কি দাঁড়ালো, এই যে এটা দাঁড়ালো 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ, তাহলে আমরা মোটামুটি ঠিক করতে পেরেছি। আচ্ছা, এই থেকে এখানে বক্স করা আছে, ওখানে আমি বক্স করতে গেলাম, এখানে করা রয়েছে, তাহলে 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ, তাহলে ভি এন এর ইকুয়েশন এলো, তাহলে দেখি 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ, 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ, আমাদের ক্যালকুলেশন একদম ঠিকঠাক। এবার আমরা এখানে আগের বার রেডিয়াসের জন্য যেটা করলাম, এখানেও সেম জিনিসই করবো, আলাদা কিছু করবো না, সেম জিনিস করবো বলে ভেরিয়েবল সেপারেট করে নিলাম, জেড আর এন কে সেপারেট করে নিলাম, তাহলে জেড আর এন কে সেপারেট করে নিলাম, আর কি থাকবে 2 পাই স্কোয়ার বাই এইচ থাকবে, আর এইদিকে কি চলে এলো, জেড বাই এন এলো, কিন্তু আগের বার কিন্তু এন স্কোয়ার বাই জেড এসেছিল, এখানে কিন্তু কোথাও স্কোয়ার নেই, জেডটা নিচে নেই, জেডটা উপরে, এনটা কিন্তু নিচে, আবার এন স্কোয়ার নেই, তাহলে এগুলো ভালো করে মনে রাখতে হবে। সেম ওয়েতে আমি যদি হাইড্রোজেনের জন্য ক্যালকুলেট করি, তাহলে হাইড্রোজেনের জন্য যদি বলি, হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি বলি, তাহলে জেড এর ভ্যালু 1 বসবে, ফার্স্ট বোর রেডিয়াস বললে এন এর ভ্যালু 1 বসবে, তাহলে জেড এর ভ্যালু 1 এন এর ভ্যালু 1 বললে ভি 1 এর ভ্যালু কি আসছে, ভি 1 এর ভ্যালু আসছে দেখ ওই কনস্ট্যান্ট টার্মটা 2 পাই স্কোয়ার বাই এইচ, এই কনস্ট্যান্ট টার্মটা আসছে, তাহলে আমি এখান থেকে আলটিমেট ইকুয়েশনটা রেডিয়াস, এবার যে রেডিয়াসের ক্ষেত্রে বুঝে গেছিস এই ক্যালকুলেশন গুলো একই ভাবে আসবে, যে ভি এন ইকুয়াল টু এই যে কনস্ট্যান্ট 2 পাই স্কোয়ার বাই এইচ, ওটাই আসলে ভি 1, মানে হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটে যে ইলেকট্রনটা সার্কুলার পাথে ঘুরছে ওই ইলেকট্রনটা ভেলোসিটি কত, তাহলে ভি 1 ইন্টু জেড বাই এন, এই ইকুয়েশনটা মুখস্থ করতে হবে। ভেলোসিটি নিউমেরিক্যাল দিলে, নিউমেরিক্যাল তো আমি দেখাবোই, 4 প্রকার তুমি সলভ নিউমেরিক্যালি দেখাবো, তখন বুঝতে পারবি যে কিরকম কি দিচ্ছে, ঠিক আছে। এবার আমি আমার বইয়ে চলে যাই, আমি বইটাকে কন্টিনিউয়াসলি রেফারেন্স রাখছি, যেন নিজেরা তো বই থেকে পড়বি, যেন কোনো অসুবিধা না হয়, কারণ হাইড্রোজেনের ভেলোসিটির ভ্যালুটা অতটা মনে রাখতে হয় না, কেউ চাইলে মনে রাখতে পারি, তবে রেডিয়াসের ভ্যালুটা মনে রাখতেই হবে, হাইড্রোজেনের ভেলোসিটির ভ্যালুটা না মনে রাখলেও কোনো অসুবিধা নেই। তাহলে দেখ nth অরবিটে যে ভি 1 ইকুয়াল টু 1/n করেছে, ঠিক আছে। এবার যখন জেনারেল টার্মে দেখ ভি এন ইকুয়াল টু ভি 1 ইন্টু, আমি উপরেরটাতে আমি মার্ক করবো না, আমি যেটাকে মার্ক করবো সেটা মার্ক করবো এইটাকে, ঠিক আছে। ভি এন ইকুয়াল টু ভি 1 ইন্টু জেড বাই এন, আমরা আলটিমেটলি এই ইকুয়েশনটাই পেলাম, এটাই দিয়েছে। আর কেউ চাইলে ফার্স্ট বোর অরবিটে ইলেকট্রনের যে গতিবেগটা, ইলেকট্রনের গতিবেগটা এখানে কত আছে দেখ, 2.18 ইন্টু 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড, এই ভ্যালুটা ইউজ করতে পারিস, তবে যেটা মুখস্থ করতে হবে এটাই আমি বোর্ডে ক্যালকুলেট করে দেখালাম, ঠিক আছে। নেক্সট আমাদের কি পড়তে হবে দেখি, নেক্সট আমরা এনার্জি ক্যালকুলেশনে যাবো, ইএন এর ক্যালকুলেশনে যাবো, তার আগে ইএন এর ক্যালকুলেশনে আমাদের বেশ কিছু জিনিস দরকারও পড়বে, ঠিক আছে। এই যে শক্তিটা আমরা ক্যালকুলেট করবোই,
এবার দেখ শক্তির ক্যালকুলেশনটাই আসি। এই শক্তির ক্যালকুলেশনে কি লাগবে দেখ, আমরা এখানে আগে বলে নিই, সুবিধা হবে বুঝতে। আর এখানে বেশ কিছু জিনিস বুঝতে হবে, এখানে নেগেটিভ টার্ম চলে আসবে, ওই নেগেটিভ টার্মটা কি সিগনিফিকেন্স সেটা আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে দেখ কোনো বস্তুতে নিহিত যে শক্তি, টোটাল যে এনার্জি, সেটা দুটো এনার্জি যোগফলের সমান আমরা করব। সেটা হচ্ছে তার মধ্যে যে গতিশক্তি আছে সেটা প্লাস তার স্থিতিশক্তি। এবার গতিশক্তি স্থিতিশক্তির ক্যালকুলেট কিভাবে করবো, তোর ম্যাথামেটিক্যাল ফর্মুলা বসাতে হবে। তো গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, অলরেডি হয়তো ছোট ক্লাসে পড়েছিস ক্লাস 10-এ। যদি ছোট ক্লাসে না পড়িস, কেউ যদি হাফ এম ভি স্কোয়ার ফর্মুলাটা কোত্থেকে এলো যদি না জানিস, আবার বলছি চিন্তা করা দরকার নেই, ফিজিক্স আসছে, ফিজিক্সে কিছুদিন বাদে এইগুলো সব ইউজ করবি কাইনেমেটিক্স যখন পড়বি। প্লাস ওই এম ভি স্কোয়ার বাই অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল সব আসবে, ঠিক আছে, সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল সব ফোর্স ডিটেলে পড়তে হবে ফিজিক্সে। তো ওটা নিয়ে চাপ নেই, আমি জাস্ট ওই ফোর্সটার ফর্মুলাটা বলে দিলাম। কেমিস্ট্রিতে আমার জাস্ট ফিজিক্স থেকে অ্যাপ্লিকেশনটা লাগছে। যাই হোক, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, স্থিতিশক্তির ফর্মুলাটা খুব ইজি, হাফ এম ভি স্কোয়ার। এবার সরি স্থিতিশক্তি কেন বলছি, গতিশক্তির ফর্মুলাটা খুব ইজি, গতিশক্তির ফর্মুলাটা ইজি, হাফ এম ভি স্কোয়ার। স্থিতিশক্তিটা আমরা কি করে বার করবো, এই স্থিতিশক্তির বার করার ব্যাপারটা হচ্ছে নিচে এই জায়গাটায় বক্স করে দেওয়া রয়েছে। আবার একই কথা, ক্লাসিক্যাল মেকানিক্স এর থ্রু হচ্ছে তো, ফিজিক্সে এই ক্যালকুলেশন গুলো করবি, কিন্তু এখানে জাস্ট একবার বলা রয়েছে, এখানে প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন এখনো শিখিসনি, প্রবলেমটা সেখানে। আমরা যেহেতু ইন্টিগ্রেশন শিখিসনি, আমাকে একটু বলে দিতে হচ্ছে। আমি জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি, স্যার যখন ম্যাথের স্যার যখন ইন্টিগ্রেশন করাবে, এবং ফিজিক্সের স্যার যখন সেই ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন, যখন কোনো ওই ইলেকট্রোস্ট্যাট বা কোনো একটা চ্যাপ্টার, আমার এক্স্যাক্টলি মনে নেই এটা কোন চ্যাপ্টারে আবার আসবে, যে চ্যাপ্টারই হোক আবার এই জিনিসগুলো, স্থিতিশক্তি ক্যালকুলেশনটা আসবে। আচ্ছা, এবার আমরা এটা যেটা করতে চাইছি সেটা হচ্ছে নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করছে, নিউক্লিয়াস থেকে ইনফাইনাইট দূরে কোনো একটা ইলেকট্রন। এবার ইনফাইনাইট দূরে মানে কতটা, তাহলে নিউক্লিয়াস নিশ্চয়ই সার্টেন রেঞ্জে ইলেকট্রনটাকে আকর্ষণ করে রাখতে পারে, ও নিশ্চয়ই নিউক্লিয়াস থেকে বহু 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 দূর অব্দি ইলেকট্রনকে ধরে রাখতে পারে না, ওর একটা রেঞ্জ রয়েছে নিউক্লিয়াসটা, মানে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা, যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের রেসপেক্টে ইনফাইনাইট ডিস্টেন্সে কোনো একটা ইলেকট্রন রয়েছে। তাহলে মোদ্দা কথা এখানে কি বলতে চাইছে, নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে অবস্থিত ইলেকট্রনের স্থিতিশক্তির মান শূন্য ধরা হয়। শূন্য ধরা হয় আমি পরে আসছি। অসীম দূরত্ব মানে কি বলতে চাইছে, নিউক্লিয়াস থেকে অসীম দূরত্ব, দ্যাট মিনস নিউক্লিয়াসের আকর্ষণ বলে যে ইলেকট্রনটা আকর্ষিত নয়, এই নিউক্লিয়াসটা ওই ইলেকট্রনটাকে ইনফ্লুয়েন্স করছে না, ঠিক আছে, সেটাকে আমরা বলছি নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে অবস্থিত কোন একটা ইলেকট্রন। এবার নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনের কি স্থিতিশক্তির মানকে আমরা শূন্য ধরি, এটা আরবিটারিলি শূন্য ধরে নিয়েছি আমরা। কেন ধরে নিয়ে কি সুবিধা এক্ষুনি দেখতে পাবো। তাহলে শূন্য শূন্য ধরা হয়। এবার কোন ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাপেক্ষে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে নিয়ে আসার জন্য মোট যে পরিমাণ কাজ করা প্রয়োজন, তাহলে ইলেকট্রনটা অসীম দূরত্বে ছিল, নিউক্লিয়াস ইলেকট্রনটা অসীম দূরত্বে ছিল, ঠিক আছে, ওর হয়তো নিউক্লিয়ার ফোর্স লেটসে এতটা রেঞ্জের মধ্যে কাজ করে, ইলেকট্রনটা এরকম একটা অসীম দূরত্বে ছিল, ইনফাইনাইট ডিস্টেন্সে ছিল, সেখান থেকে আর ডিস্টেন্সে আমি ইলেকট্রনটাকে নিয়ে এলাম, ঠিক আছে, নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে ইলেকট্রনটা ছিল, দ্যাট মিনস এখান থেকে এই যে নিউক্লিয়াসের ডিস্টেন্সটা এটা ইনফিনিটি, আর এই যে এই পজিশন থেকে নিউক্লিয়াসের ডিস্টেন্সটা হচ্ছে আর, তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে ছিল, এখন ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের রেসপেক্টে আর ডিস্টেন্সে নিয়ে এলাম, দেখ লেখা রয়েছে অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াসের সাপেক্ষে, নিউক্লিয়াসের রেসপেক্টে ইলেকট্রনটা অসীম দূরত্বে ছিল, এখন নিউক্লিয়াসের রেসপেক্টে আর দূরে ইলেকট্রনটাকে নিয়ে আসার জন্য মোট যে পরিমাণ কার্য করার প্রয়োজন হয়, সেটি নিউক্লিয়াসের রেসপেক্টে আর দূরত্বে অবস্থিত ইলেকট্রনের স্থিতিশক্তি, ঠিক আছে। আবার বলছি, ম্যাথামেটিক্স যেটা ইন্টিগ্রেশন দেখছিস ওটা ম্যাথে করবি, এই যে চার্জের বা এই যে স্থিতিশক্তির ক্যালকুলেশন এটা আবার ফিজিক্সে পড়বি, সেখানে স্যার এগুলোকে নিয়েই ডিটেলে করবে, কারণ এই স্থিতিশক্তি এগুলো ক্যালকুলেশনের উপরেই ডিটেলে কোশ্চেন আসবে। কেমিস্ট্রির কোশ্চেনটা তোকে স্থিতিশক্তি ক্যালকুলেট করতে দেবে না, কেমিস্ট্রি পার্টের কোশ্চেন ওটা নয়, ওটা ফিজিক্সের পার্টের ক্যালকুলেশন, সেই জন্য দেখো ওটা মেন জায়গাতে না দিয়ে এখানে স্টার দিয়ে তলায় ছোট করে দিয়ে দিয়েছে। যাই হোক, এবার আর দূরত্বে আনতে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ বল হচ্ছে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, স্বাভাবিক। নিউক্লিয়াসে প্রোটন যদি থাকে জেডটা প্রোটনে যদি চার্জ ই পরিমাণ ধরি, আর একটা ইলেকট্রন যেটাকে নিয়ে আসছি ইলেকট্রনের চার্জ ই, আমি মডেড ভ্যালু নিয়েছি, সংখ্যাগত মান নিয়েছি, ঠিক আছে, তাই একই ভ্যালু, কেউ বলি না স্যার পজিটিভ নেগেটিভ বসাতে হবে, মডেড ভ্যালুটা নিয়েছি, সংখ্যাগত মানটা তো একই। তাহলে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, যেটা ওই রেডিয়াসের ক্যালকুলেশন করতে গিয়ে অলরেডি বলেছি, ডিআর ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ডিস্টেন্সে নিয়ে আসছি, তাহলে আর ইকুয়াল টু ইনফিনিটি থেকে আর ইকুয়াল টু আর ডিস্টেন্সে ইন্টিগ্রেশন করা হয়েছে। এবার ইন্টিগ্রেশন করলে ওখানে ফর্মুলাটা কি, ইন্টিগ্রেশন ওভার আমি যদি বলি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এইটার ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে, এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে। এবার আমি যদি কোনো লোয়ার লিমিট কোনো একটা লিমিট দিয়ে দিই, ধর 2 দিলাম, আপার লিমিট 3 দিলাম, ঠিক আছে, তাহলে
যখনই লিমিটের মধ্যে চলে আসবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা আসবে না। আবার বলছি স্যার এগুলো কেন হচ্ছে বুঝতে পারছি না, ইন্টিগ্রেশনে কেন সি এলো, আবার লিমিট বসালে কেন সি আসবে না, এসব বলছেন, চাপ নেই, ম্যাথ করাবে, ম্যাথের স্যার এগুলোকে নিয়েই আলোচনা করবে, কেন সি আসছে কেন সি আসছে না। আমি ওসব বলে তোদের হাজাচ্ছি না, কারণ আমি তোদেরকে অত ভালোভাবে ইন্টিগ্রেশনটা এক্সপ্লেনও করতে পারবো যেটা ম্যাথের স্যার তোদের করবে। আমি জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি, ঠিক আছে, ওগুলো ম্যাথে শিখে আসবি। তাই চিন্তা, আবার বলছি বুঝতে পারছি না স্যার ইন্টিগ্রেশন, চিন্তা করার দরকার নেই, স্যার পড়াবে, একটু ধৈর্য ধর, দুদিন বাদেই তোদের স্যার পড়াবে। যাই হোক, এটা ফর্মুলা হয় যদি আপার লিমিট লোয়ার লিমিট এরকম থাকে। এবার এন এর ভ্যালুটা তুমি এখানে এন দিয়েছি, জেনারেল টার্মে দিয়েছি, এখানে হয়তো এক্স স্কোয়ার দিল, এখানে হয়তো এক্স স্কোয়ার দিল, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার যদি দেয় তাহলে এখানে 2 বসবে, এখানেও 2 বসবে, সেই অনুযায়ী বসবে, দিয়ে আপার লিমিট লোয়ার লিমিট ধর 3 আর 2, এবার এক্স এর ভ্যালু একবার 3 পুট করলি, মাইনাস অফ এক্স এর ভ্যালু একবার 2 পুট করলি, যেটা আসবে সেটা। যাই হোক, আমি আবার যে জেনারেল ফর্মুলা লিখেছিলাম সেটা লিখে দিই। তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর কি আসবে, লোয়ার লিমিট আপার লিমিট আমার দরকার নেই, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা কি আসছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে দেখ এই ইন্টিগ্রেশনটা ইনফিনিটি টু আর এ করা হয়েছে, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ডিআর, তাহলে এখানে ভেরিয়েবল আর ডিআর এর করা হয়েছে, জেড স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে জেড স্কোয়ারটা অ্যাজ এ কনস্ট্যান্ট যদি বাইরে বেরিয়ে যায়, আমি এখানে বোর্ড অ্যাপে এখানে করে দেখাই কি বলতে চাইছি। নেক্সট পেজে ধর ইন্টিগ্রেশন ওভার আর এর ভ্যালু ইনফিনিটি টু আর এর মধ্যে ইন্টিগ্রেশন করেছি, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, রাইট, ডিআর, জেড স্কোয়ার কনস্ট্যান্ট, ডিআর 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 সরি ডিআর, জেড স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে পরের লাইনে আমি লিখছি জেড স্কোয়ার আমার বাইরে বেরিয়ে গেল, আর আমি ফর্মুলা একটু আগে কি বললাম, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা আমার আসছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসছে, যেহেতু লিমিট নেই, এখানে লিমিট আছে তাই আমার কোনো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ওখানে আসছে না। তাহলে আমি ফর্মুলাটা দেখ, ডি এক্স টু দি পাওয়ার এন বলেছি তো, ওয়ান বাই আর স্কোয়ারকে আমি লিখতে পারি আর টু দি পাওয়ার মাইনাস টু, রাইট, তাহলে আর টু দি পাওয়ার মাইনাস টু, যেটা এক্স এর জায়গাতে তুই আমি যদি লিখি আর টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে আর টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এন এর ভ্যালু মাইনাস টু, তাহলে এখানে ইন্টিগ্রেশন যেটা বেরোবে দেখ, আর টু দি পাওয়ার পড়ছে না কেন, আর টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান, যেহেতু লিমিট রয়েছে তাই আমার কিছু বসলো না, ইনফিনিটি টু আর আমার ইন্টিগ্রেশন করা হচ্ছে, তাহলে এখান থেকে দেখ কি বেরিয়ে আসবে, মাইনাস টু প্লাস ওয়ান, একটা মাইনাস, তাহলে বাইরে একটা মাইনাস বেরিয়ে এলো, জেড স্কোয়ার, আর উপরে দেখ মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বাই আর, তাহলে ওয়ান বাই আর ইনফিনিটি টু আর, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস জেড স্কোয়ার, আর এর ভ্যালু বসালাম আর, তাহলে ওয়ান বাই আর স্কোয়ার নয় সরি ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার, তাহলে ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার জিরো হয়ে গেল, তাহলে এখান থেকে আমার যেটা আলটিমেটলি পোটেনশিয়াল এনার্জি বেরিয়ে আসছে মাইনাস জেড স্কোয়ার বাই আর, এটাই হচ্ছে ওর টোটাল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এবার আবার একই ভয় পাওয়ার দরকার নাই, ইন্টিগ্রেশন স্যার শেখাবে ম্যাথের স্যার, আর এই সব পোটেনশিয়াল এনার্জি জিনিস ফিজিক্সে পড়বি, এখানে আমরা ফিজিক্স থেকে জিনিসটা ইউজ করেছি, প্রবলেমটা হয়েছে এই জিনিসটা তোরা ফিজিক্সে পরে পড়বি যেটা কেমিস্ট্রিতে আগে ইউজ হয়ে যাচ্ছে, এটা একটু ইস্যু, চাপ নেই, একটু অ্যাজ এ ফ্যাক্ট একটু মনে রাখবে জেড ইজ মাইনাস পোটেনশিয়াল এনার্জিটা যে মাইনাস জেড স্কোয়ার বাই আর হবে, এবং আমরা ওখানে পোটেনশিয়াল এনার্জিটা মাইনাস জেড স্কোয়ার আর বসিয়ে দেবো কাইনেটিক এনার্জির সাথে, ঠিক আছে, আর কোনো ইস্যু থাকবে না, ডিটেলে তোরা একটু ধীরে ধীরে ফিজিক্স ম্যাথে শিখে যাবি, এটা আমাদেরও যখন পড়তাম আমাদেরও ইস্যু হতো, জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হতো, যে ম্যাথে তখন ইন্টিগ্রেশন শিখিনি কিন্তু ফিজিক্সে ইন্টিগ্রেশন ইউজ করতে হচ্ছে, কেমিস্ট্রিতে ইউজ করতে হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার, ধীরে ধীরে শিখে যাবি, সবাই কোপ আপ করে নেয় জিনিসটার সাথে, তত চাপের কিছু নেই। এবার দেখ, তাহলে আমি এবার বোর্ডে চলে যাই, কিভাবে ক্যালকুলেশনটা করেছে, এই ক্যালকুলেশনটা কিভাবে আসছে দেখায়, দেখ কি করব, তাহলে আমি লিখছি টোটাল এনার্জি ই, টোটালকে লিখলাম ইটি, ঠিক আছে, যেটা হচ্ছে ই কাইনেটিক এনার্জি প্লাস ই পোটেনশিয়াল এনার্জি যোগফলের সমান, কাইনেটিক এনার্জিটা বসলো হাফ এম ভি স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জিটা বসলো মাইনাস জেড স্কোয়ার বাই আর, এবার দেখবি একটা সিঙ্গেল টার্মে চলে আসবে, এই এম ভি স্কোয়ারের ভ্যালু বসাবো, রেডিয়াস যখন বার করেছিলাম আমরা কি লিখেছিলাম, রেডিয়াস বার করার সময় জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, ওটা লিখেছিলাম এম ভি স্কোয়ার বাই আর লিখেছিলাম, রাইট, এখান থেকে ভি স্কোয়ার বার করি, এখান থেকে ভি স্কোয়ার বার করার সময় প্রথমে এটা এটা কেটে যাবে, তাহলে এখান থেকে দেখ ভি স্কোয়ার বার করলে আমার কাছে থাকছে ভি স্কোয়ার ইকুয়াল টু, ভালো করে দেখ, ভি স্কোয়ার রাখছি তাহলে জেড স্কোয়ার বাই এম আর আসবে, তাই না, জেড স্কোয়ার বাই এম আর, আমি টুক করে হাফ এম ভি স্কোয়ারের জায়গাতে, তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গাতে ভি স্কোয়ারের ভ্যালুটা বসাই, তাহলে হাফ
এম ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার বাই এম আর, এম এম কেটে গেল, প্লাস অফ মাইনাস জেড স্কোয়ার বাই আর। দেখ একই ধরনের টার্ম বেরিয়ে আসছে, এখান থেকে বেরিয়ে এলো হাফ জেড স্কোয়ার বাই আর, এখান থেকে প্লাস অফ, আমি মাইনাস লিখে দিতে পারতাম, আমি পোটেনশিয়াল এনার্জি নেগেটিভটা ওইভাবে লিখছি। এটাকে যদি বিয়োগ করা হয়, হাফ থেকে -1 যদি বিয়োগ করা হয় মাইনাস হাফ আসে, তাহলে এখান থেকে আলটিমেটলি বিয়োগ ভ্যালুটা আসছে মাইনাস হাফ কি জেড স্কোয়ার বাই আর, রাইট? এটা আসছে ই টোটাল। তাহলে মাইনাস হাফ জেড স্কোয়ার বাই আর, মাইনাস আছে কিন্তু এটা কিন্তু হুশ রাখতে হবে। এখান থেকে একটা জিনিস আমি বলতে পারি, দেখ এই মাইনাস হাফ জেড স্কোয়ারটা আমি ছোট্ট করে সাইড এনে লিখছি, হ্যাঁ এখানে সাইড এনে লিখছি। তাহলে ই টোটাল ইকুয়াল টু মাইনাস, আমি হাফটাকে আলাদা করে লিখলাম, হাফকে আলাদা করে লিখলাম, এটাকে ব্র্যাকেটের মধ্যে এভাবে লিখছি, মাইনাস জেড স্কোয়ার বাই আর। আর মাইনাস জেড স্কোয়ার বাই আরটাই তো আগের পেজে আমরা ক্যালকুলেট করলাম, মাইনাস জেড স্কোয়ার বাই আরটাই হচ্ছে আমার টোটাল পোটেনশিয়াল এনার্জি, রাইট? এইটাই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। এটা তো আমি অন্য এই 1/r ইয়ে হয়তো ভাবতে বলেছিলাম, মানে 1/r স্কোয়ারকে r⁻² ভাবতে বলেছি। যাক, এটা ই পোটেনশিয়াল মাইনাস জেড স্কোয়ার বাই আর। তাহলে এটা ই পোটেনশিয়াল, তাহলে আমি এখান থেকে লিখতে পারি হাফ অফ ই পোটেনশিয়াল। কেউ যেন বলবি না মাইনাসটা কেন লিখলাম না, মাইনাসটা নিয়েই ই পোটেনশিয়ালটা, তাহলে এখান থেকে আসে, এখান থেকে আমি লিখতে পারি ই পোটেনশিয়াল ইকুয়াল টু 2 টোটাল এনার্জি। ঠিক আছে, এটা একটা এনার্জির ইকুয়েশন, আমার মাঝে মধ্যে এনার্জি ক্যালকুলেশনের জন্য দিয়ে দেয়। তাহলে ই পোটেনশিয়াল ইকুয়াল টু আমি লিখতে পারি 2 টোটাল এনার্জি, এটা লিখতে পারি। আর দেখ এখানে একটা জিনিস দেখ, হাফ জেড স্কোয়ার বাই আরটাই তো আমার কাইনেটিক এনার্জি। দেখ হাফ জেড স্কোয়ার বাই আর আমার বেরিয়েছে কি মাইনাস হাফ জেড স্কোয়ার বাই আর, তাহলে এটা কি মাইনাস ই কাইনেটিক এনার্জি আমরা বলতে পারি না? কারণ এই পজিটিভ টার্মটুকু আমার কি, মাইনাসটা বাদ দিলে হাফ জেড স্কোয়ার বাই আর, এই যে হাফ জেড স্কোয়ার বাই আর, এই পজিটিভ টার্মটাই তো আসলে কাইনেটিক এনার্জি, তাহলে এটাকে আমি ই কাইনেটিক এনার্জি বলতে পারি। এটা বেরোলো। এবার ওখানে আমি জাস্ট এবার কি করব, বইয়ে যে বড় ভ্যালুটা দিয়েছে স্যার, এখানে তো জাস্ট জেড স্কোয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার বাই আর এরকম টার্মে চলে এলো, তাহলে বড় ভ্যালুটা কি করবো, কিছুই না, আর এর ভ্যালু পুট করবো, ওই যে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 πm জেড স্কোয়ার, ওটা বসাবো, ওটা আমি নেক্সট পেজে করি। তাহলে এবার কি করব, এবার ই টোটাল, ই টোটালটাকে আমি ই লিখছি, ঠিক আছে, nth অরবিটের এনার্জি বেরোচ্ছে, nth অরবিটের টোটাল এনার্জি ইকুয়াল টু মাইনাস হাফ জেড স্কোয়ার লিখে নিলাম ইন্টু ইন্টু 1/r ছিল, উল্টে বসাবো 4 π² m জেড স্কোয়ার বাই n স্কোয়ার এইচ স্কোয়ার। এবার যা কাটাকাটি যাবে কাটতে শুরু করি, 2 দিয়ে এটা কাটবে, এটা যাবে, আর কি কিছু কাটে মনে হয় না, আর তো কিছু কাটছে না। তাহলে ই এন এর ভ্যালু কি আসছে দেখি, ঠিক আছে মাইনাস, ভালো করে দেখতে হবে, এটা একটা মাইনাস আছে, আমি বোল্ড করে দিলাম মাইনাসটা, এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, মাইনাসটা যেন মিস না যায়। 2, তাহলে 2 π² এম কাটেনি, এম জেড আর জেড গুণ হবে জেড স্কোয়ার, স্কোয়ার আবার স্কোয়ার, তাহলে e⁴ বাই n স্কোয়ার এইচ স্কোয়ার। ভেরিয়েবল সেপারেট আউট যদি করে দিই, তাহলে আমার আসছে মাইনাস 2 π² m e⁴ বাই এইচ স্কোয়ার, এখানে আসছে দেখ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এরকম একটা টার্ম আসছে, তাই না? en ইকুয়াল টু, সেম ওয়েতে আমরা যদি হাইড্রোজেনের জন্য যদি ক্যালকুলেট করি, তাহলে হাইড্রোজেনের জন্য সেম ক্যালকুলেট হবে আগেটার মতো, হাইড্রোজেনের জন্য z ইকুয়াল টু 1, আর ফার্স্ট বোর অরবিটের যদি ফার্স্ট বোর অরবিটের যদি এনার্জি বার করি, তাহলে n এর ভ্যালু 1 বসাবো, তাহলে সেটা যদি করি z এর জায়গায় 1 n এর জায়গায় 1, তাহলে en ইকুয়াল টু এই কনস্ট্যান্টটা, তাহলে তখন e1 ইকুয়াল টু নেগেটিভটাকে ইনক্লুড করে, এই নেগেটিভটাকে ইনক্লুড করে, এটা কনস্ট্যান্টটা নেগেটিভটাকে ইনক্লুড করে 2 π² m e⁴ বাই এইচ স্কোয়ার, রাইট? এখানে যখন প্রয়োজনীয় ভ্যালুগুলো বসানো হবে, তখন যে ভ্যালুটা বেরিয়ে আসবে সেটা হবে মাইনাস 2176 ইন্টু 10⁻⁻21 জুল বেরিয়ে আসবে। আর যদি ইলেকট্রন ভোল্টে বসাস, এই ইলেকট্রন ভোল্টেই ভ্যালুটা বেরিয়ে আসবে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। এটাও এনার্জি, এটা বলতে চাই যে একটা ইলেকট্রনকে তুই যদি ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে অ্যাক্সেলারেট করিস, অ্যাক্সেলারেট হচ্ছে মানে ওর মধ্যে এনার্জি, কাইনেটিক এনার্জি আসছে, ওই যে এনার্জিটা ইলেকট্রন ভোল্টে বসলে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। এ বিষয়ে যেটা বলার খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো,
মাইনাস আছে, এটা কিন্তু মাইনাস আছে, E1 এর ভ্যালুতে মাইনাস আছে, ঠিক আছে? তাই আমি ওখানে কিন্তু মাইনাস সাইনটা দেবো না মেন ফর্মুলাতে। তাহলে মেন ফর্মুলাটা আমি কি লিখতে পারি? En ইকুয়াল টু E1 লিখলাম। এখানে কি মাইনাস দিলাম? মাইনাস E1 না, কারণ ওই মাইনাস ভ্যালুটা এখানে ঢুকে রয়েছে। E1 এর ভ্যালুটা যখন বসাবো মাইনাস 2176, তুই যদি E1 এর ভ্যালুর আগে একটা মাইনাস বসিয়ে দিস, আবার E1 এর ভ্যালুটা মাইনাসে বসাস, তাহলে কিন্তু দুটো নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে। তাই En, খুব সাবধান, En ইকুয়াল টু E1, নেগেটিভটা ঢুকে রয়েছে ওর ভ্যালুতে, ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে কথাটা? এবার এবার এই বিষয়ে E1 এর ভ্যালু তো তোকে মুখস্থ রাখতে হচ্ছে, যে মাইনাস 2176 ইন্টু 10⁻21 জুল, কোনো বইয়ে 2.176 মানে 2.18 ইন্টু 10⁻18 জুলও লেখে, মানে পয়েন্টটা এদিক ওদিক করে নিল। আর মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্টের তো বারবার ইউজ হবে E1 এর ভ্যালু। হ্যাঁ, এটা মেন ফর্মুলা। তাহলে আমরা পেলাম আর এন এর ক্ষেত্রে কি পেলাম? আর এন ইকুয়াল টু R1 ইন্টু এন স্কোয়ার বাই জেড পেলাম। ভেলোসিটির জন্য কি পেলাম? ভেলোসিটির জন্য ভুলে গেছিস নিশ্চয়ই, ভেলোসিটির জন্য পাওয়া গেছে জেড বাই এন, আর এখানে কি পাওয়া গেল? জেড বাই এন কিন্তু স্কোয়ারে, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাই এইভাবে না মনে রাখলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়ে বলি, এক্ষুনি বই খুলবো, একটা জিনিস দেখতে পাবি, স্যার আপনি যে এখানে মাইনাস 2176 ইন্টু 10⁻21 জুল বলছেন, এক জায়গাতে তো আমি স্যার মাইনাস 1312 কিলো জুল দেখলাম। তাহলে কি E1 এর ভ্যালু একবার 2176, ওখানে 1312 কি হলো? এইখানে মেন ইস্যুটা, এটা একটা মিস যায়। আর এই নেগেটিভ সাইনের কি সিগনিফিকেন্স সেটা বলে আজকে ক্লাস শেষ করব। পরের দিন আমরা প্রথমেই লাইন স্পেকট্রাম নিউমেরিক্যাল করব, হাইড্রোজেনের এই যে থিওরি আছে সেখান থেকে আমরা নিউমেরিক্যাল করব, দেন যদি আমাদের কাছে টাইম থাকে আমরা টুয়ার্ডস দ্য কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের দিকে এগিয়ে যাবো, মানে বোরের থিওরি, হাইজেনবার্গ, ওই দিকে এগোবো। তারপরে তো কোয়ান্টাম মেকানিক্স পড়বোই। আচ্ছা, 2176 থাকে, তাহলে একটা হচ্ছে আমি যদি একটা ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন অ্যাটম নিই, একটা সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটম নিলাম, মাল্টিপল হাইড্রোজেন অ্যাটম না, একটা সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটম নিলাম, সেই হাইড্রোজেন অ্যাটমে যদি E1 এর ভ্যালু বার করি, এইটা আসবে জুলে অথবা ইভিতে, মানে পার অ্যাটম। এবার যদি তুই অ্যাভোগাড্রো নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম নিস, মানে 1 মোল হাইড্রোজেন অ্যাটম নিলি, 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ হাইড্রোজেনের অ্যাটম যদি নিস, মোল কনসেপ্ট পড়িয়েছি, সাম বেসিক কনসেপ্ট কেমিস্ট্রি, না বুঝতে মোল নিয়ে যদি মানে প্রবলেম থাকে পুরোনো ভিডিওগুলো দেখ, সাম বেসিক কনসেপ্ট কেমিস্ট্রি মানে চ্যাপ্টার 1 পড়ানো রয়েছে। তাহলে মোল কনসেপ্ট, তাহলে 1 মোল যখন অ্যাটম নেব, একটা জুল, এবার তুই যদি এটাকে 6.022 ইন্টু 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করে দিস, তখন ভ্যালুটা চলে আসে মাইনাস 1312 কিলো জুল পার মোলে। ওটা ঠিক আছে, ভ্যালুটা একটা পার অ্যাটমে আছে, এগুলো সিঙ্গেল অ্যাটমের জন্য। আর তুই যদি একটা দুটো তিনটে চারটে করতে করতে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের টোটাল E1 এর ভ্যালুটা যোগ করে দিস, মানে গুণ করলি 6.022 10⁻23 দিয়ে এই ভ্যালুটাকে, একটা অ্যাটমের ভ্যালুটাকে, তাহলে তুই কি পেয়ে যাবি? মোলে ভ্যালু পেয়ে যাবি। ঠিক আছে, এইটুকু পর্যন্ত বলার, নেগেটিভ সাইনের সিগনিফিকেন্সটাও বলবো। তাহলে তার আগে আমরা একটু এখানে চলে যাই। মাইনাস 2π² mz²e⁴n²h²। তাহলে এটা আমার মেন যে ফর্মুলাটা এসেছিল, মেন ফর্মুলাটা আমার এটা, মেন ফর্মুলাটা আমার এটা তো তখন আমি ক্যালকুলেট করলাম যে En ইকুয়াল টু 2π² mz²e⁴n²h²। তাহলে দেখ এই যে মাইনাস 2π² mz²e⁴n²h²। তাহলে ফর্মুলা আমার ঠিকই আছে, ক্যালকুলেশন আমার কোথাও এরর হয়নি, বই থেকে আমরা ক্রস ভেরিফাই করে নিলাম বিষয়টা। এবার যদি এন এর ভ্যালু তুই যদি বসাস, যেটা দেখানোর, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, আমি 2176 10⁻21 লিখেছি, জাস্ট পাওয়ারটা এদিক ওদিক করে নিয়েছে। তাহলে যেটা বলার, যেটা এতক্ষণ ধরে বললাম, যেটা ওভারলুক হয়ে যায়, দু টাইপের কিন্তু E1 এর ভ্যালু তোরা দেখতে পাবি। দু টাইপের E1 এর ভ্যালু কেন বলছি? হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু বসালাম, জেড এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছে, এই ফর্মুলা নিয়ে চলে এসেছে। এবার যখন E1 এর ভ্যালুটা বার করা হচ্ছে না, E1 এর ভ্যালুটা দেখেছিস কি বেরিয়েছে? এখানে E1 এর ভ্যালুটা যখন সব বসানো হয়েছে, এন এর ভ্যালু বসায়নি, তাহলে E1 এর ভ্যালুটা এখানে সব করলে আসছে কিন্তু দেখ মাইনাস 2.18 ইন্টু 10⁻18 জুল। এখানে কি লেখা রয়েছে? পার অ্যাটমে, মানে E1 এর ভ্যালুটা 2176 ইন্টু 10⁻21 বলি, অথবা 2.18 ইন্টু 10⁻18 বলি, ব্যাপার একই, 10 দশমিকের এদিক ওদিক করা। ওটা কিন্তু পার অ্যাটমে, মানে একটা সিঙ্গেল অ্যাটমের E1 এর এনার্জি। ইলেকট্রন ভোল্টে বললে কত হচ্ছে? 13 এখানে মাইনাসটা ওভারলুক আছে, মাইনাসটা এখানে মিস গেছে, কারণ দেখ এটা ইলেকট্রন ভোল্টেজ আছে, মানে এখানে একটা মাইনাস থাকবে, ঠিক আছে, মাইনাসটা মিস গেছে। তাহলে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট, এটা কিন্তু পার অ্যাটমে, ঠিক আছে, এটা যেন হুশ থাকে। এবার একটা অ্যাটমে যতটা থাকবে, অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম, মানে 6.022 ইন্টু 10⁻23 দিয়ে যদি এটাকে কেউ গুণ করে দেয়, তাহলে কি আসবে? মাইনাস 1312 এসেছে, দেখেছিস? মাইনাস 1312 কিসে? এটা কিলো জুলে, এবং এটা পার মোলে। তাহলে এটাই আমি এতক্ষণ ধরে বলছিলাম, বললাম এটা সেটা নোটে এখানে ইনক্লুড করে দিই। তাহলে যেটা বললাম, এই যে ভ্যালুগুলো তুই দেখছিস, আলাদা আলাদা ভ্যালু কেন লেখা হচ্ছে? এই ভ্যালু দুটো হচ্ছে পার অ্যাটমে, ঠিক আছে।
এটা কিসে? পার অ্যাটমে। আর এইখানে তুই যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভ্যালুটাকে গুণ করে দিস তাহলে এটা চলে আসবে -1312 জুলে নয় কিলো জুল পার মোলে আসবে। ঠিক আছে, এটাই বলার নেগেটিভ সাইনটা কিন্তু আছে। পরের দিন যখন নিউমেরিক্যাল করবো আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এবার জাস্ট আমার বইয়ে মার্ক করা আর নেগেটিভ সাইনের মিনিংটা বলে দেওয়া। এখানে দেখ আবার 2176 ইউজ করেছে, 2.18 ইউজ করেছে, যাই হোক -13.6 ইলেকট্রন ভোল্টের ভ্যালু বলা রয়েছে। দেখতে পাচ্ছি নিচ থেকে যত উপরের দিকে গেছে তত এনার্জির ভ্যালুটা বাড়তে বাড়তে গেছে। এনার্জি ভ্যালু বেড়েছে, তুই বলে কমেছে, কমেনি, নেগেটিভ সাইন আছে। ঠিক আছে, -1 বড় না -2 বড়? অবশ্যই -1 বড়, -2 আরো ছোট সংখ্যা। তো -2176 ইন্টু 10⁻21 জুল, ওটা পার অ্যাটমের। ঠিক আছে, আর 1312 যদি দিতাম ওটা কিলো জুল পার মোল অ্যাটমের জন্য। আচ্ছা, বাকি তো এই ফর্মুলাটা বললাম, U1 ইন্টু Z²/n²। জেড স্কোয়ারটা এখানে অমিট করে দিয়েছে কারণ হাইড্রোজেনের জন্য বার করেছে। নেক্সট যদি আমরা এগিয়ে যাই, আশা করি আবার দেখ ওই কিলো জুল, ওই যে ফর্মুলা গুলো দিয়েছে এত, ওই যে Z²/n² দেখতে পাচ্ছিস, তাহলে En ইকুয়াল টু ইউ ওয়ান এর ভ্যালু বসিয়েছে -1312 বা 13.6 ইলেকট্রন ভোল্ট বসিয়েছে, দিয়ে সেখান থেকে ওরা ক্যালকুলেট করেছে। ঠিক আছে, এটা শুধু গতিশক্তি ক্যালকুলেট করেছে, তাই নেগেটিভ সাইনটা নেই। কারণ আগে এখানে ফর্মুলা দেখলাম, এখানে নেগেটিভ সাইনটা কেন নেই? এখানে নেগেটিভ সাইনটা নেই, তার রিজনটা হচ্ছে এই যে এখানে কি লিখলাম, কোন জায়গাটা, ওটা আগের পেজে লিখলাম, হ্যাঁ আগের পেজে। এখানে কি লিখেছি? টোটাল এনার্জি হচ্ছে মাইনাস কাইনেটিক এনার্জি। এবার টোটাল এনার্জির ভ্যালুটা আসছে -1312, টোটাল এনার্জিটাই আসছে -1312, তাহলে কাইনেটিক এনার্জিটা মাইনাসের মাইনাস মানে পজিটিভ আসছে, এটাই বলতে চাইছি। কারণ টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জি সাইনটা দিক ওদিক, তাহলে টোটাল এনার্জি নেগেটিভই আসছে, তাহলে কাইনেটিক এনার্জিটা পজিটিভ আসবে, বইয়ে সেটাই দেখাতে চেয়েছে। তাহলে এই জন্য এইগুলো বলা, যেন মিস্টেক না হয়ে যায়। অলরেডি বলে এসেছি কোনটার সাথে কি হবে। এবার শক্তিটা কেন নেগেটিভ হয় সেইটা আমরা বুঝি। এবার শক্তিটা কেন নেগেটিভ হয়, এই নেগেটিভ সাইনের ইএনএ নেগেটিভ সাইনের মিনিংটা কি? ব্যাপারটা হচ্ছে ইলেকট্রনটা যখন ইনফিনিট, সাধারণত ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে ইনফিনিটি ডিস্টেন্স বা নিউক্লিয়াস আকর্ষণ বলে না থাকলে আমরা কি করি, এন এর ভ্যালুটা ইনফিনিটি ধরে নিই, মানে ধরে নিই ইলেকট্রনটা ইনফিনিট নাম্বার অরবিটে আছে। আর আমরা কি করি, ইনফিনিট নাম্বার অরবিটে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটার এনার্জিটাকে, স্থিতিশক্তিটাকে আমরা কি ধরে নিই, জিরো। ঠিক আছে, তার স্থিতিশক্তিটাকে আমরা ধরে নিই জিরো। তাহলে ধর নিউক্লিয়াস, ধর এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কাছে প্রথম অরবিট মানে এই যে গোল, আবার একটা গোল, এটা একটা এনার্জি লেভেল, এটা একটা এনার্জি লেভেল, আবার একটা গোল, এটা একটা এনার্জি লেভেল। আমি এরকম করে এতগুলো গোল 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 করে ড্র না করে কি করছি, এক একটা করে এনার্জি লেভেল দেখিয়ে দিচ্ছি। এটা একটা এনার্জি লেভেল, কাছে একটা আছে, 2 নম্বর ধরলাম, 3 নম্বর ধরলাম, অ্যান্ড ডট 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 যাচ্ছে, ডট 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 যাচ্ছে। এখানে একটা এনার্জি লেভেল বললাম, এটা n ইকুয়াল টু ইনফিনিটি। ইনফিনিটি যে অরবিট, তার এনার্জিটা ই ইনফিনিটি, সেটা আমরা জিরো ধরে নিয়েছি। ঠিক আছে, 0 জুল লেটস। এবার ইলেকট্রনটা যখন ইনফিনিটি নাম্বার অরবিট থেকে n ইকুয়াল টু 1 ধর, n ইকুয়াল টু 1, এটা n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3 তে আসছে, তাহলে হায়ার অরবিট থেকে ইলেকট্রন যখন লোয়ার অরবিটে আসে, আমরা কি জানি, ইলেকট্রনটা এনার্জি এমিট করে। এটা আমরা জানি, এটা আগেই পড়ে এসেছি, লাইন স্পেক্ট্রারিজম, এনার্জি এমিট করে ইলেকট্রনটা। এবার এনার্জি এমিট করে, কতটা এনার্জি এমিট করে আমরা E1 এর, এই যে এটার ক্যালকুলেট করেছি, তো এটার এনার্জি ক্যালকুলেট করলাম। E1 এর ভ্যালু আমরা কি দেখলাম, -2176 ইন্টু 10⁻21 জুল, এটা আমরা ক্যালকুলেট করে এসেছি। এটার মানেটা কি, ইলেকট্রনটা যখন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিট, এক্ষেত্রে আমরা ইলেকট্রনটাকে ইনফিনিটি থেকে নিয়ে আসছি, নিউক্লিয়াসে আকর্ষণ বলের বাইরে থেকে নিয়ে আসছি। তাহলে n ইকুয়াল টু ইনফিনিটি থেকে ইলেকট্রনটা যদি n ইকুয়াল টু 1 এ আসে, সে কি করছে, এনার্জি এমিট করছে। সে কতটা পরিমাণ এনার্জি এমিট করছে, 2176 ইন্টু 10⁻21 জুল পরিমাণ এনার্জি এমিট করছে। ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসে আকর্ষণ বলের বাইরে থেকে n ইকুয়াল টু 1 ফার্স্ট বোর অরবিটে আসে, তাকে 2176 ইন্টু 10⁻21 জুল পরিমাণ এনার্জি কি করে দিতে হচ্ছে, এমিট করে দিতে হচ্ছে। এই এমিশনেরটাই আমরা এই নেগেটিভ সাইনটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে কেমিস্ট্রিতে আমরা সবসময় সিস্টেমের রেসপেক্টে ভাবি, তাহলে সিস্টেমে এনার্জি রিলিজ করে দিচ্ছে, তাহলে সিস্টেমের ওভারঅল এনার্জি কি হচ্ছে, কমে যাচ্ছে, তাই সেই এনার্জির ভ্যালু হচ্ছে নেগেটিভ। দ্যাট মিন্স এমিট করে দেওয়াটাকে বোঝাচ্ছে। তাহলে এনার্জি ভ্যালুতে নেগেটিভের মিনিংটা হচ্ছে এনার্জি সে এমিট করছে। আবার যদি ইনফিনিটি নম্বর অরবিট থেকে 2 নম্বরে আসে, তখন 2 নম্বরে আসার জন্য যতটা এনার্জি ছাড়তে হবে, ওই যতটা এনার্জি ছেড়ে দিল, ওই লেভেলের এনার্জিটা যতটা ছেড়েছে নেগেটিভে সেটা বসে যাবে। তাহলে এতটা পরিমাণ এনার্জি এমিট করে, এটাই হচ্ছে ব্যাপার। ইলেকট্রন ভোল্টে মাপলে -13.6 ইলেকট্রন ভোল্ট হতো 1 নম্বরে আসার জন্য। যদি পার মোলে মাপিস তাহলে -1312 কিলো জুল পার মোল হবে। এটা একটা অ্যাটমের জন্য বললাম, এরকম করে 6.02 ইন্টু 10⁻23 নাম্বার অফ অ্যাটমের জন্য ক্যালকুলেট কর, হয়ে যাবে আমার ওটা। এবারে
এটাই বলার। তাহলে এইটা পরীক্ষার জন্য, বোর্ডস এর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ইএন এর রাশিমালায় নেগেটিভ চিহ্নের তাৎপর্য কি? নেগেটিভ চিহ্নের তাৎপর্যটা হচ্ছে ইলেকট্রনটা এনার্জি এমিট করছে, এক কথাই বলতে গেলে এটাই। তাহলে আমি যদি এটা মার্ক করে দিই, এটা মার্ক করতে গেলে এটা পরীক্ষার জন্য ভালো করে পড়তে হবে, 2 নম্বরের কোশ্চেন কিন্তু আসতেই পারে এখান থেকে। তাহলে দেখা যায় নিউক্লিয়াস থেকে অসীম দূরত্ব মানে n ইকুয়াল টু ইনফিনিটি রক্ষিত কোন ইলেকট্রন অন্তর্নিহিত শক্তির পরিমাণ আমরা শূন্য আমরা সেট করে নিই। ইএন এর রাশিমালায় নেগেটিভ চিহ্ন তাৎপর্য হলো অসীম দূরত্বে রক্ষিত আছে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের মধ্যে n তম কক্ষপথে স্থানান্তরিত করতে গেলে এই যে মেন এত পরিমাণ শক্তি বিকিরণ করে, যে ইমিট করে দেয় বললাম, এত পরিমাণ এনার্জি ইমিট করে অন্তর্নিহিত শক্তির পরিমাণ কমিয়ে ফেলে, অর্থাৎ অধিকতর স্থিতিশক্তি লাভ করে। তাহলে নিজের এনার্জি এমিট করছে, যে যত বেশি এনার্জি এমিট করবে তার স্টেবিলিটি তত বেশি। যে কোনো কেমিক্যাল সিস্টেম নিজের এনার্জি সবসময় লোয়ার করতে চায়। যত আমরা এরপরে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি যাই পড়ি না কেন, সব জায়গাতেই দেখবো সব রিয়াকশনের ড্রাইভিং ফোর্সটাই যাচ্ছে এনার্জিতে লো করা কোনো সিস্টেম নিজেকে। যত যার এনার্জি কম সে তত বেশি স্টেবল, যাই হোক অধিক স্থিতিশক্তি লাভ করে। এবার বলেছে অতটাই যদি উপরে যায় অতটাই বাড়বে, এই কথাটা এই মোমেন্ট আমি স্কিপ করলাম, কারণ পরের দিন আমি আয়োনাইজেশন পোটেনশিয়ালের কথা বলবো, তখন এই কথাটা বলবো। আপাতত আমি এই লাইনটা স্কিপ করে দিলাম, ঠিক আছে, এই দুটো লাইন স্কিপ করে দিলাম, হলো। এবার এটা অর্থাৎটাও আমি স্কিপ করলাম, কারণ এটা বলেছে, এটা কি বলতে চেয়েছে, কিছুই বলতে চাইনি। বলেছে ইলেকট্রনটা যদি ইনফিনিটি থেকে 1 নম্বরে আসতে গেলে 2176 পরিমাণ এনার্জি ছেড়ে দেয়, ইলেকট্রনটাকে আমি যদি আবার 1 নম্বর থেকে আবার যদি ইনফিনিটিতে পাঠিয়ে দিতে চাই নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে, তাহলে কি হবে? ওই ইনফিনিটি থেকে 1 নম্বরে আসতে গেলে মাইনাস এত পরিমাণে 2176 এত পরিমাণ এনার্জি ছেড়েছে, 1 থেকে ইনফিনিটিতে গেলে অত পরিমাণ এনার্জি গেইন করবে, তখন এই নেগেটিভের জায়গায় জাস্ট পজিটিভটা বসিয়ে দিলেই হবে। তো আয়োনাইজেশন পোটেনশিয়াল যখন বলবো তখন এই কথাটাই আলোচনা করবো, ওটাই আর কি 2 লাইনে ওখানে বলেছে। ওটা আমরা পরের দিনে যখন আলোচনা করবো তখন, আজকে যতটা বলছি তখন ততটা নিয়ে আলোচনা করি, তাই জন্য এটা স্কিপ করলাম। এবার কাজে ইএন এর রাশিমালায় নেগেটিভ চিহ্নের তাৎপর্য হিসাবে এক কথায় বলা যায় নিউক্লিয়াস থেকে নিকটতম কক্ষে ইলেকট্রনের শক্তি কম, অর্থাৎ ইলেকট্রন অধিক স্থিতিশীল, এবং দূরবর্তী কক্ষে ইলেকট্রনের শক্তি বেশি, অর্থাৎ ইলেকট্রন কম স্থিতিশীল, এটা বলতে চাইছে। তাহলে ইলেকট্রন শক্তি বেলায় এই যে বিকিরণ করে, কোথায়, এই যে শক্তি বিকিরণ করে, এই কথাটা লিখলেই হয়ে যাবে। ইলেকট্রনটা এনার্জি এমিট করে দিচ্ছে, এমিট করছে বলেই নেগেটিভ সাইনটা বসছে। কতটা এমিট করবে, যে ভ্যালুটা সেটা অত পরিমাণ এমিট করছে, ম্যাথামেটিক্যালি যখন ক্যালকুলেট করবো এনার্জির আগে একটা নেগেটিভ বসাবো, এটুকুই বলতে চেয়েছে, ঠিক আছে। আর উপরের কথায় কি বলেছে, ওই একই কথাই, একটা জেনারেল টার্মে বলেছে ইএন এর রাশিমালায় নেগেটিভ সাইন, ইলেকট্রনের শক্তি সর্বদা নেগেটিভ কেন হয়, ইএন এর নেগেটিভ কেন হয়, একই টাইপের। পরের দিন আমরা এখান থেকে নিউমেরিক্যাল করবো, নিউমেরিক্যাল করলে আমাদের বোর্ডের থিওরি শেষ হয়ে যাবে, তারপরে আমরা ডি ব্রগলি এবং হাইজেনবার্গের দিকে যাব। এই জায়গাগুলো কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারটা আমাদের যখন সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম তখনও বলেছিলাম, অ্যাটমিক স্ট্রাকচারটা কিন্তু আমাদের খুবই ফান্ডামেন্টাল একটা টপিক, ভালো করে পড়তে হবে। মানে এখন যে টপিকগুলো হবে, সাম বেসিক কনসেপ্ট কেমিস্ট্রি হয়েছে, অ্যাটমিক স্ট্রাকচার ডিটেলে হচ্ছে, অল্প অল্প করে বলছি, ঘন্টাখানেক ক্লাস, কিন্তু যেটা বলছি ডিটেলে বলছি যেন বুঝতে অসুবিধা না হয়। দেন আমরা পিরিয়ডিক টেবিল পড়বো, তারপরে বন্ডিং, দেন জিওসি, এই 4টে চ্যাপ্টার কিন্তু একেবারে ফান্ডামেন্টাল চ্যাপ্টার, মিস করলে হবে না। বাকি পরের দিনের ক্লাসে দেখা যাচ্ছে, এরপরে আমরা নিউমেরিক্যাল করবো নেক্সট ক্লাসে।